আওয়ামী লীগের সাথে ভারতের এক ধরনের প্রভু এবং দাসত্বের সম্পর্ক ছিল। আওয়ামী লীগের অনেক অপরাধী ভারতে রয়েছে, তাহলে তাদেরকে পুশব্যাক করো। আমরা তো তাদেরকে রিসিভ করার জন্য বসে আছি। আমলাদের যে একটা পাওয়ার এবং তাদের যে অভ্যন্তরীণ যে সিন্ডিকেট অনেক বেশি শক্তিশালী এবং তারা রাষ্ট্রযন্ত্রকে পুরোটা নিজেদের মতো করে কন্ট্রোল করে। আওয়ামী লীগের পুনর্বাসন বা ফিরে আসার সম্ভাবনা নাই। এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পরেও আওয়ামী লীগের একেবারে রুট লেভেল থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত কারোর ভিতরে আপনি কোনো ধরনের অনুশোচনা পাবেন না। 14 দলের অনেকেই কিন্তু জেলে আছে, তারা আওয়ামী লীগের সহযোগী ছিল। জাতীয় পার্টির নেতারা কেন এখনো বাইরে? জামাতের তাদের স্মরণকালে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এই নির্বাচনে। অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী জামাতও এক ধরনের বিএনপির সাথে নেগোসিয়েশন করে তারা বিরোধী দলে আছে। দর্শক, এনপিবি পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মাজহার ইমন। আমাদের এই আয়োজনে সমসাময়িক বিষয়, বিভিন্ন আলোচিত ঘটনা নিয়ে আমরা বিস্তারিত আলাপ আলোচনা করে থাকি। আজকে আমাদের এনপিবি পডকাস্টে অতিথি হিসেবে এসেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর যে পরিষদ রয়েছে সেই পরিষদের সদস্য এবং গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবু হানিফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এনপিবি পডকাস্টে। জি, ধন্যবাদ। পডকাস্টের শুরুতেই আপনার একটি মন্তব্য দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটি হচ্ছে, আপনি যেটি বলেছেন যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে বা ভবিষ্যতে রাজনৈতিক যে ময়দান মাঠ রয়েছে সেখানে যদি কামব্যাক করে, আপনি কামব্যাক শব্দটি ব্যবহার করেছেন, তাহলে 8 থেকে 10 লক্ষ মানুষের ক্ষতি হবে। আমরা কিন্তু এরকম মন্তব্য আওয়ামী লীগের সময়ও শুনেছি, যে বিশেষ করে আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে তাহলে অনেক মানুষ মারা যাবেন, ক্ষতি হবে। সেইটি কিন্তু আমরা দেখিনি। তো এখন আবার আওয়ামী লীগ ফিরলে ক্ষতি হবে বা মারা যাবে, বিশাল সংখ্যক মানুষের উপর দিয়ে ঝামেলা হবে। তো এই প্রসঙ্গটি কেন আসলো, যদি একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনপিবিকে এবং এনপিবির যে দর্শক দেখছেন তাদেরকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপনারা জানেন যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের তৎকালীন যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এরকম একটি মন্তব্য করেছিল, কিন্তু আওয়ামী লীগের তৎকালীন যারা বিরোধী দলে ছিল তারা কিন্তু ওই অর্থে এতটা খারাপ না বা এতটা নৃশংস না, যার কারণে আওয়ামী লীগ 5 আগস্টের পরে একটা গণঅভ্যুত্থান ঘটার পর আওয়ামী লীগের ওই অর্থে কিন্তু ক্ষতি হয় নাই যতটা হওয়ার কথা ছিল। কারণ যে পরিমাণ তারা মানুষের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে, একই সাথে তারা গত 15 বছরে গুম, খুন, হত্যা এমন কোনো অপরাধ নাই যেটা করে নাই বিরোধী দলকে দমন করার জন্য। সে অর্থে কিন্তু ওই রকম আওয়ামী লীগের ক্ষতি হয় নাই। এখন আমি যে মন্তব্যটি করছি সেটার মূল বিষয় হচ্ছে, আপনারা দেখেন যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ প্রায় 2000-এর মতো ছাত্র জনতাকে হত্যা করেছে, প্রায় 30 থেকে 50,000 ছাত্র জনতা আহত হয়েছে। এরকম একটি হত্যাযজ্ঞ চালানোর পরেও আওয়ামী লীগের একেবারে রুট লেভেল থেকে শুরু করে একেবারে উচ্চ পর্যায় পর্যন্ত কারোর ভিতরে আপনি কোনো ধরনের অনুশোচনা পাবেন না। তাদের ভিতরে এই ধরনের কোনো অনুতপ্ত বা অনুশোচনা কাজ করে না, বরং তারা এখন আরও বেশি হিংস্রাত্মক। দেখবেন সোশ্যাল মিডিয়া, দেখবেন তারা অনেক বেশি আরও হিংস্রা বা বিদ্বেষ ছড়াচ্ছে। তাদের এই আচরণে অনেকটা স্পষ্ট যে তারা যদি ফেরার সুযোগ বা ফেরে, তাহলে মিনিমাম 8 থেকে 10 লক্ষ মানুষকে তারা হত্যা করবে। কারণ তারা মানুষকে এখনই যেভাবে টার্গেট করে যে ধরনের হুমকি দামকি দিচ্ছে অনলাইনে, তারা বিদেশে পলাতক থেকে, অজ্ঞাত স্থানে পলাতক থেকে তারা এই ধরনের হুমকি দিচ্ছে। ফলে তারা যদি ফিরতে পারে তাহলে তারা যেটা মারাত্মক আকারে প্রতিশোধ নেবে, এটা অনেকটা মোটামুটি ধরে নেওয়া যায়। আর আওয়ামী লীগের যে চরিত্র, তাদের ভিতরে আসলে মিনিমাম ইথিক্স বা নীতি নৈতিকতা নাই। অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে মিনিমাম মানবিকতা আছে, কিন্তু আওয়ামী লীগের কিন্তু সেটা নাই। ফলে এই জায়গা থেকে আমি মনে করি যে তারা এই কাজটা করতে পারে। আবু হানিফ, আপনারা বিএনপির সাথে জোটবদ্ধ করে নির্বাচন করেছেন, আপনাদের এমপি হয়েছে আপনাদের যিনি সভাপতি রয়েছেন, এবং তিনি একটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, অর্থাৎ আপনারা সরকারের অংশ। তো 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর 17ই ফেব্রুয়ারি সরকার গঠন হয়েছে, সদস্যরা শপথ নিয়েছে মন্ত্রিপরিষদের। তো আজকে দিন পর্যন্ত কেমন যাচ্ছে সরকারে আপনাদের? জি, দেখেন যে সরকারের কেবল 100 দিন অতিবাহিত হচ্ছে গত 2 দিন আগে। এই অল্প সময় আসলে খুব বেশি মূল্যায়ন করার সুযোগ নাই। একটা অভ্যুত্থান পরবর্তী একটি ইলেকটেড গভর্নমেন্ট ক্ষমতায় আসছে, এই সরকারকে আরও সময় দিতে হবে বোঝার জন্য মিনিমাম এই সরকার আসলে কতটা ফিটনেস আছে বা এই সরকার কতটুকু করতে পারবে সেটা এখন পর্যন্ত বলা যায় যে বেটার অবস্থায় আছে। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সাথে আমরা ধরেন শুধু এই নির্বাচন যে করছি বিষয়টা তা না, বিএনপির সাথে আমরা গত 3 বছর বা 4 বছর সময় ধরে তারা আমরা একসাথে যুগপৎ আন্দোলন করছি। বিশেষ করে 2022 সালে 30শে ডিসেম্বরের পর থেকে আমরা একসাথে যুগপৎ আন্দোলন করছি। গণ অধিকার, বিএনপি সব প্রায় 36টি দল ছিল। সেই জায়গায় বিএনপির এখানে অনেকগুলো মিত্র ছিল, অনেকেই নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেখানে অনেকেই হয়তো ফেল করেছে। তো সেই জায়গা থেকে মিত্রদের প্রতি বিএনপির ওই সময় একটা কমিটমেন্ট ছিল যাতে সবাইকে নিয়ে বিএনপি একটি জাতীয় সরকার করতে চায়। যদিও নির্বাচনের পর আমরা সেটার কিছুটা আংশিক প্রতিফলন দেখতে পেয়েছি, যাতে এই সরকারে 3 জন প্রতিমন্ত্রী দেওয়া হয়েছে যারা তাদের জোটসঙ্গী বা মিত্র। সেই জায়গাতে আমরা বিএনপির কাছে প্রত্যাশা করেছি বা করি যে বিএনপি ভবিষ্যতে তাদেরকে আরও বেশি মূল্যায়ন করবে। বিশেষ করে যদি
সেখান থেকে এক দুজনকে মন্ত্রী করে বা আরও অন্য যারা যুগপথের সঙ্গী ছিল তাদেরকে যদি নানাভাবে সরকারে ইনক্লুড করে, তাহলে এটা বিএনপির জন্য ইতিবাচক হবে। কারণ কি, আপনি দেখেন বিগত সময় যখন আওয়ামী লীগের সময় মানুষ প্রতিবাদ করতে ভয় পাইতো, বিএনপির নেতাকর্মীরা যখন অনেকেই পলাতক ছিল, তখনও কিন্তু তাদের যে মিত্র যারা রয়েছিল তারা কিন্তু রাজপথে ছিল। বিশেষ করে আপনি দেখেন যে খুব সম্ভবত 2023 সালে 28 অক্টোবর পরে যখন বিএনপির যে সমাবেশকে ছত্রভঙ্গ করে দেয় এই পুলিশ এবং আওয়ামী লীগ মিলে, তারপর অনেকদিন বিএনপির কার্যালয় বন্ধ ছিল। সেই সময় আপনি দেখবেন যে গণ অধিকার পরিষদ কয়েকবারে মিছিলে বিএনপির পার্টি অফিসের সামনে দিয়ে গিয়েছিল, অর্থাৎ বিএনপির মিত্ররা যে বিএনপির পাশে ছিল এটা কিন্তু প্রমাণিত। সেক্ষেত্রে এখন যেহেতু বিএনপি সরকার রয়েছে, মিত্ররা অবশ্যই ডিজার্ভ করে যে তাদেরকে আরও ভালো কোনো বেটার পজিশনে মিত্রদেরকে বিবেচনা করবে, যাতে করে মিত্ররা তাদের যে সম্মানটুকু সেটা পায়। আর গণ অধিকার পরিষদ ধরেন বিএনপির যারা যুগপথে রয়েছে, আমি তাদেরকে কাউকে ছোটো করছি না, অন্য যে সকল দলগুলো রয়েছে তুলনামূলক গণ অধিকার পরিষদ সারা দেশে সুসংগঠিত এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, অনেকে ইউনিয়ন পর্যায়ে কিন্তু কমিটি আছে। ফলে আমরা অন্য অনেক দলের চাইতে আমরা একটু প্রত্যাশাটা বেশি করি বা আমাদের নেতাকর্মীরা প্রত্যাশাটা বেশি করে, কারণ আমাদের দলের যিনি প্রধান রয়েছেন তিনি এখন প্রতিমন্ত্রী। আমরা আশা করি যে যদি বিএনপি সুযোগ হয় তাহলে তাকে অবশ্যই যেন মন্ত্রী করে। এতে হবে কি, মানুষের বিএনপির প্রতি একটা ইতিবাচক চিন্তা তৈরি হবে, যাতে না বিএনপি তাদের মিত্রদেরকে বা জোটসঙ্গীদেরকে মূল্যায়ন করছে। আশা করি বিএনপি সেই কাজটুকু করবে। জুলাই আগস্ট অভ্যুত্থানের শুরুর দিকে, অর্থাৎ যেই কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেটির সূত্রপাত বা শুরুর কথা যদি বলি, তাহলে আমাদেরকে সেই 2018 সালের দিকে ফিরে যেতে হবে। সে আন্দোলনের অন্যতম যেই বা সমন্বয়ক বলি বা যাদের হাতে আন্দোলনটি শুরু হয়েছিল 2018 সালে, সেটি আপনাদের হাতেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে সেখান থেকে আপনাদের দল তৈরি হওয়া, পরবর্তীতে আন্দোলন সংগ্রাম, মাঠের রাজনীতিতে সক্রিয় হওয়া। তো সেই 2018 সালের যেই কোটা সংস্কার আন্দোলন ছিল, সেইগুলো আসলে ওই সময়ের যেই পথ চলা ছিল সেটা আসলে কীরকম ছিল আপনাদের জন্য আর কি? জি দেখেন, আওয়ামী লীগের আমলে মানুষ আন্দোলন করতে ভয় পেত, বিশেষ করে পলিটিক্যাল কোনো আন্দোলন তো ওইভাবে গড়ে ওঠে নাই। 2018 সালে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ছিল যে কোটা সংস্কার করা। আপনারা জানেন যে বাংলাদেশে যে চাকরিতে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে সেখানে 56% কোটা ছিল। কোটা একটা বৈষম্য, যেখানে ধরেন একজন শিক্ষার্থী অনেক বেশি মার্ক পেলেও তার চেয়ে কম মার্ক পাওয়া একজন স্টুডেন্ট শুধু কোটার কারণে সে চাকরি পাচ্ছে, কিন্তু তুলনামূলক মেধাবী হওয়ার পরেও কিন্তু সে চাকরি পাচ্ছে না। এই যে একটা বৈষম্য, আমরা ছাত্র জনতা মনে করছি এই বৈষম্যের বিরুদ্ধে আসলে আমাদের প্রতিবাদ করা দরকার এবং বৈষম্য চলতে পারে না। সেই জায়গা থেকে খুব সুন্দর 2018 সালের আগেও এই কোটা সংস্কারের দাবিতে একবার আন্দোলন হয়েছিল, কিন্তু সেই আন্দোলনটা ওইভাবে সফল হয় নাই। কিন্তু 2018 সালেই আমরা যে আন্দোলন শুরু করছিলাম, শুরুর দিকে এটার খুব একটা মানুষের ছাত্রদের সম্পৃক্ততা ছিল না, কিন্তু আমরা আস্তে আস্তে প্রত্যেকটা কলেজে ক্যাম্পাসে গিয়ে আমরা শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি, আমরা ক্যাম্পেইন করছি। আস্তে আস্তে কিন্তু এই আন্দোলনটা একটা দানা বাঁধে এবং সারা দেশে এটার একটা এক ধরনের বৈধতা তৈরি বা এক ধরনের সম্পৃক্ততা তৈরি। বিশেষ করে শুরু থেকে এটাতে মিডিয়াতে খুব একটা এই বিষয়টা ফলোভাবে প্রচার করে নাই, কিন্তু একটা সময় যখন এইটার সাথে ছাত্রদের এক ধরনের সম্পৃক্ততা বেড়েছে, তখন কিন্তু মিডিয়া এইগুলো বিষয়গুলোকে খুবই ফলো করে প্রচার করছে। আসলে এটা একটা বৈষম্য, এটার কারণে অনেক মেধাবীরা পিছিয়ে পড়ছে। তো সেই জায়গা থেকে মেধাবীরা এবং সাধারণ ছাত্র জনতা সেটার সাথে একমত পোষণ করে সেই আন্দোলনটা করছে। তখন তো আসলে আন্দোলনটা অনেক বেশি কঠিন ছিল, কারণ তখন তো আওয়ামী লীগের একটা বড় যৌবন ছিল। সেই জায়গা থেকে এই ধরনের একটা আন্দোলন করা, এই আন্দোলনটাকে শুরুর দিকে যদি একটা চাকরির কোটা বৈষম্যের বিরুদ্ধে বলা হয়ে থাকে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু সবসময় একটা ভয়ে ছিল, কারণ তারা তো ইলিগেলভাবে ক্ষমতায় আছে জোর করে। ফলে তারা যে কোনো সামাজিক আন্দোলনকে কিন্তু তারা ভয় পেত। বিশেষ করে 18 সালে কোটা সংস্কার আন্দোলন বলেন, আবার 18 সালে কিন্তু আমাদের ছাত্র জনতার একটা, বিশেষ করে শিশুদের, কোমলমতি শিক্ষার্থীদের একটা আন্দোলন ছিল, নিরাপদ সড়ক আন্দোলন। এই আন্দোলনগুলোকে কিন্তু আওয়ামী লীগ ফ্রেমিং করছে যে এটা হলো সরকার বিরোধী আন্দোলন এবং সরকারের যারা বিরোধী রয়েছে তারা এখানে ফুয়েল দিচ্ছে এবং সরকার পতনজনী আন্দোলন। সেই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করে আন্দোলনটা করা আমাদের জন্য অনেক বেশি কঠিন ছিল। আপনারা দেখেছেন তখন খুব সম্ভবত 8ই এপ্রিল সর্বপ্রথম পুলিশের পক্ষ থেকে সবচেয়ে বেশি অ্যাটাক করা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে রণক্ষেত্র করা। শুধু পুলিশ না, সেখানে ছাত্রলীগ ছিল, যুবলীগ ছিল, কী একটা অবস্থা ছিল সেটা এখন আপনি যদি ভিডিও ফুটেজগুলো দেখেন তাহলে দেখতে পারেন। সেটা ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা গেছি। তো শুরুর দিকে আমাদের একজন জনসম্পৃক্ততা বা ছাত্রদের সম্পৃক্ত থাকলে, কিন্তু একটা সময় যখন খুবই ক্রাইসিস মুভমেন্টে তখন কিন্তু ওই উঠতে সম্বন্ধ ছিল। তারপর আমরা গুটি কয়েক যারা ছিলাম আমরা আন্দোলনটাকে চালিয়ে নিয়েছি। তখন আমাদের 8 থেকে 10 জন তখন কিন্তু আটকও হয়েছিল আমাদের তৎকালীন সময়, এবং আমাদের দেখেছি যে আপনার যে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে বর্তমানে যিনি প্রতিমন্ত্রী নুরুল হক নূর, ওনাকে কীভাবে নির্মমভাবে পিটিয়েছিল। এবং শুধু তাকে নয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তরিকুল নামে একজন আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, ছাত্র অধিকার সংগঠন পরিষদে, তাকে ছাত্রলীগের নেতা হাতুড়ি দিয়ে পিটিয়েছিল। যে এটাও আপনারা দেখেছেন কীভাবে নৃশংস। তাছাড়া শহীদ মিনার আমাদের বন্ধের উপর যেভাবে হামলা করেছিল এই যে ছাত্রলীগের, তো এই ভয়ঙ্কর পরিস্থিতি দিয়ে আমাদের আন্দোলনটা চালিয়ে নিতে আমাদের অনেকটা খুবই কষ্ট বা ব্যাক পেতে হয়েছে। তো একটা সময়
তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা কিন্তু তিনি অনেকটা চাপের মুখে বাধ্য হয়ে কিন্তু সংসদে বলেছিলেন যে কোটা থাকবে না। সেটা কিন্তু খুব সহজে বলে নাই, বরং অনেকটা চাপে পড়ে বাধ্য হয়ে বলতে হয়েছে। তো সেই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা কোটা সংস্কার সফল করেছি। তারপরে কিন্তু 18 সালের শেষের দিকে জাতীয় নির্বাচন, তো ওই সময় দেখবেন অনেকেই বিরোধী যারা রাজনৈতিক দল ছিল তারা কিন্তু ওতে কথা বলতে পারতো না বা ভয় পেত, কারণ একটা ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। আমরা যারা ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ করেছিলাম তখন আমরা কিন্তু আমাদের জায়গা থেকে প্রতিবাদটুকু জারি রেখেছি। আমরা মনে করছিলাম তো আসলে যে ছাত্ররা যদি রাজনীতিতে আসে বা প্রতিবাদ জারি রাখে তাহলে রাষ্ট্রের সংস্কার সম্ভব বা রাষ্ট্রের পরিবর্তন সম্ভব। সেটাতে কিন্তু আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং সেটার মানে প্রতিফলন হিসেবে কিন্তু দেখেন 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল 28 বছর পরে, সেখানে কিন্তু আমাদের 11 জন প্রার্থী বিজয়ী হয়েছিল বিপি সহ, কিন্তু তো একমাত্র আমাদেরকে বিপি পদ এবং সমাজসেবা সম্পাদক এই দুটো পদ দেওয়া হয়েছিল। তো সেটা কিন্তু আমাদের এমনি অর্জন, এবং ছাত্র জনতা আমাদের দেখেছিল যে ছাত্ররা যে আমাদের যে এক ধরনের সম্পৃক্ততা বা অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ছাত্রদের পক্ষে কাজ করে, সেটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেটা মূল্যায়ন করেছিল। পরবর্তীতে আপনারা গণ অধিকার পরিষদ গঠন করলেন এবং 24 সালের একটি নির্বাচন হলো আওয়ামী লীগের ক্ষমতায় থাকাকালীন অবস্থায়। তো ওই নির্বাচনে আপনাদের সরকারের তরফ থেকে বা আওয়ামী লীগের তরফ থেকে কি আহ্বান জানানো হয়েছিল কিনা নির্বাচনে অংশগ্রহণ করার যে জন্য? দেখেন, আমরা 18 সালে কোটা সংস্কার আন্দোলন সফল করার পর আমরা মনে করেছিলাম যে এই দেশের রাজনীতির পরিবর্তন দরকার। সেক্ষেত্রে যদি তরুণরা এগিয়ে আসে, পৃথিবীর যে কোনো দেশের যত ধরনের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে সব পরিবর্তন পিছনে তরুণরা রয়েছে। সেক্ষেত্রে আমরা মনে করি তরুণরা যদি রাজনীতিতে আসে তাহলে বাংলাদেশের রাজনীতি ইতিবাচক একটা পরিবর্তন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা মূলত আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা শুরু এবং পথ চলে আসে। তারপর আমরা আমাদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে একটু নামটা ছোটো করে ছাত্র অধিকার পরিষদ রাখি। এর পরবর্তী সময় আমরা আস্তে আস্তে যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, এরপর আমরা প্রবাসীদেরকে নিয়ে কাজ করার জন্য প্রবাসী অধিকার পরিষদ গঠন করি। পরবর্তী সময় আমরা পেশাজীবী অধিকার পরিষদ গঠন করি। সবশেষ আমরা আমাদের যে গণ অধিকার পরিষদের যাত্রা 2021 সালে 26 অক্টোবর, সেই যাত্রার মধ্যে দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করি। কিন্তু তার আগে কিন্তু আমরা কোটা সংস্কারের পরে বাংলাদেশের যত ধরনের অন্যায় অনিয়ম দুর্নীতি ছিল সব বিষয়ে আমরা রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছি। তখন একমাত্র প্রতিবাদের জন্য কোনো বিরোধী কোনো প্ল্যাটফর্ম খুঁজে পেলে সেটা ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ কিংবা শ্রমিক অধিকার পরিষদ আপনি যদি তখন দেখেন। তো সেই জায়গা থেকে আমরা যখন গণ অধিকার পরিষদ গঠন করি, তারপর 2023 সালের পর 24 সালে একটা ডামি নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে যাওয়ার জন্য সব ধরনের চেষ্টা আওয়ামী লীগ করেছিল, ভয় দেখানো, প্রলোভন দেখানো, কিন্তু কোনোভাবে তারা আমাদেরকে এই পরাস্ত করতে পারে নাই বা আমাদেরকে সেই নির্বাচন নিতে পারে না। আমরা মনে করছি না তো এই নির্বাচনটা একটা দামি নির্বাচন, এবং যেই নির্বাচনে জনসম্পৃক্ততা নাই এই নির্বাচন বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দিবে না। এবং তেমনটা হয়েছে। জানুয়ারি মাসে নির্বাচন হয়েছে, জুন জুলাই আবার আন্দোলনের মুখে আগস্টে কিন্তু সরকারের পতন হয়েছে। জুলাই আন্দোলন যখন চলমান তখন আপনার দলের সভাপতি নূর উনি গ্রেফতার হয়েছিলেন এবং ওনাকে যখন আদালতে তোলা হচ্ছিল তখন তিনি একটি মন্তব্য করেছিলেন যে সরকার 90% পড়ে গিয়েছে, একটু ধাক্কা দিলে বা নাড়া দিলেই পড়ে যাবে আর কি। ওই সময়ের সরকারকে ইঙ্গিত করে বলেছিল দেশবাসীর উদ্দেশ্যে বা আন্দোলনকারী যারা রয়েছিলেন তাদের উদ্দেশ্যে। তো এই বিষয়টি একটু বলবেন যে ভিপি নূর কীভাবে বুঝতে পারলেন গ্রেফতার থাকা অবস্থায়, এবং আপনারা সাংগঠনিক কার্যক্রম কিভাবে পরিচালনা করেছেন সেই আন্দোলনের সময়? জি দেখেন, যে ভিপি নূর এই জুলাই গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা শুরু হয়েছিল সেই আন্দোলনটা ছিল মূলত 2018 সালে যে কোটা বাতিলের যে পরিপত্র জারি করেছিল সেই পরিপত্র কোর্টের মাধ্যমে সেটাকে বাতিল করা হয়েছিল। তো আমাদের যে আন্দোলনের যে একটা লিগাসি ছিল বা আমাদের রাজনৈতিক যে একটা উত্থানের যে একটা লিগাসি ছিল যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলন যদি কোনো কারণে ব্যর্থ হয় তাহলে আমাদের রাজনৈতিক লিগাসিতে কিছু ভাটা পড়ে। সেই জায়গাতে আমাদের শুরু থেকে চাওয়া ছিল যাতে সরকার যেন এটাকে কোনোভাবেই বাস্তবায়ন করতে না পারে। সেজন্য 2024 সালে আন্দোলন শুরু হওয়ার পরে রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম গণ অধিকার পরিষদ এই আন্দোলনকে সমর্থন দিয়েছিল। আপনি যদি তখনকার পত্রপত্রিকা বা সোশ্যাল মিডিয়া একটু খুঁজেন দেখবেন আমরা সর্বপ্রথম রাজনৈতিক দল হিসেবে সমর্থন জানিয়েছিলাম। চলাকালীন সময়ে অনেক পলিটিক্যাল পার্টি হচ্ছে তারা খুব সচেতন এবং সতর্কভাবে গণমাধ্যমে কথা বলেছেন, কিন্তু আপনারা সরাসরি। হ্যাঁ, আমাদের দলের প্রধান যিনি ছিলেন নুরুল হক নূর, তিনিও বলেছেন, আমরা আমাদের যারা ছিলাম নেতাকর্মী সবাই বলেছে, এবং আমরাই সর্বপ্রথম 5ই জুন যখন এই পরিপত্র বাতিলের রায় ঘোষণা করে সেদিন রাতে সর্বপ্রথম আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ করেছিলাম। আমাদের পরে অনেকেই প্রতিবাদ করেছে, কিন্তু সর্বপ্রথম কিন্তু 5ই জুন রাতে 8টার দিকে টিএসিতে আমরা সর্বপ্রথম প্রোগ্রামটা করেছিলাম ছাত্র অধিকার পরিষদের ব্যানারে, কারণ আমরা এটাকে এই আন্দোলনের লিগাসিটাকে বহন করি। তো এইটা যখন হয়, এই আন্দোলনটাকে যখন পরিপত্রকে বাতিল করার চেষ্টা করা হয়, তো আমাদের স্বাভাবিক জায়গা থেকে আমরা চেষ্টা করি যাতে এটাকে কীভাবে ফিরিয়ে আনা যাবে, এই আন্দোলনকে কীভাবে আরও বেশি ত্বরান্বিত করা যায়, সেই যাতে আমরা রাজনৈতিক দল হিসেবে সর্বপ্রথম আমরাই সমর্থন দিয়েছি। এবং দেখেন, আপনি যেটা বলছেন যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এই
জেলে থাকা অবস্থায় অর্থাৎ তাকে কোর্টে তোলা অবস্থায় তিনি কিন্তু একটা মন্তব্য করছিলেন। যদিও সেই মন্তব্য করার সময় আমি নিজেও কারাগারে ছিলাম, আমি পরবর্তীতে দেখেছি। তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে যারা রাজনীতি করে দেশ নিয়ে ভাবে তাদের কিন্তু একটা মানুষের একটা চিন্তা থাকে দেশ নিয়ে, ফলে এই সে ওই দৃষ্টিভঙ্গি থেকে বলেছিল এবং সে কিন্তু তার সাক্ষাৎকারে বলছিল যাতে কারাগারে বলেন, পুলিশের যে অবস্থা বলেন, তাদের যে মানসিক যে অবস্থা অনেকটা ভেঙে পড়ছিল, ফলে সে জাজ করতে পেরেছিল যে আসলে যে পরিস্থিতি থেকে ঠিক আছে এই আন্দোলন যদি আর 90% অলরেডি সরকার পতন হয়ে গেছে, আর 10% ধাক্কা দিলেই সরকার পতন হয়ে যাবে। এটা এক ধরনের মনস্তান্ত্রিক চিন্তা থেকে, কারণ সে তো একটা এই চিন্তা ভাবনা জেলে থাকলে কিন্তু সে তখনকার সিচুয়েশন টুকটাক খোঁজখবর নেওয়া বা জানা বা ওইখানকার যে মানে এনভায়রনমেন্ট সেটাকে অনেকটা অবজার্ভ করে কিন্তু সেই ধরনের মন্তব্য করেছিল। আন্দোলন সফল হলো, 5 আগস্ট হলো, আওয়ামী লীগ সরকারের পতন হলো, পরবর্তীতে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার 18 মাস দেশ পরিচালনা করলো। তো অন্তর্বর্তীকালীন সরকারের যে ছাত্র উপদেষ্টারা ছিলেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া সহ, তারা কিন্তু আপনাদের দল করাই ছিলেন। তো পরবর্তীতে তারা একটি রাজনৈতিক দল গঠন করেছে, ওই প্রসঙ্গে আমরা পরে আসব। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যেই পথ চলা ছিল 8 আগস্ট শপথ গ্রহণ থেকে পরবর্তীতে 17 ফেব্রুয়ারি 2026 সালের বর্তমান যে সরকার রয়েছে শপথ গ্রহণের আগ পর্যন্ত, এই 18 মাসের দীর্ঘ যাত্রায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা অনেক আন্দোলন দেখেছি, অনেক সমস্যা দেখেছি, অনেক বা রাজপথের স্লোগান দেখেছি। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলকে আপনি কিভাবে ফ্রেমিং করবেন এবং মূল্যায়ন করবেন কিভাবে? দেখেন যে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে শেখ হাসিনা পালিয়ে যায়, পরবর্তী সময়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনে আমরা এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা করছিলাম। শুধু আমরা না, এদেশের মানুষ অনেক বেশি প্রত্যাশা করছিল। ফলে দেখবেন এই দেশের মানুষের যত দাবি দাওয়া ছিল 18 মাসে অনেক বেশি, আমার মনে হয় যে বাংলাদেশের স্মরণকালে স্বল্প সময় সবচেয়ে বেশি আন্দোলন হয়েছে এই 18 মাসে। তো সেই জায়গা থেকে মানুষের একটা প্রত্যাশা ছিল ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সব দাবি পূরণ করবে। সেহেতু সরকার একটা সীমাবদ্ধতা থাকে, অনেকগুলো পেরেছে, অনেকগুলো পারে নাই। তবে আমরা এই সরকার কাছে যতটুকু প্রত্যাশা করেছিলাম সে অর্থে সরকার খুব বেশি সফলতা দেখাতে পারে নাই। বিশেষ করে আমাদের যারা ছাত্র প্রতিনিধিরা ছিল তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ, দুর্নীতির। আমরা তো এরকম বাংলাদেশ চাইনি, কারণ বিগত সময় দেখি যারা ক্ষমতাসীন দলে থাকে তারা লুটপাট করে, দুর্নীতি করে, কিন্তু তা এখনও যাদেরকে ক্ষমতায় দেওয়া হয়েছিল বা দায়িত্ব দেওয়া হয়েছিল জনগণ বিশ্বাস করে, তারাও কিন্তু ক্ষমতায় গিয়ে বা দায়িত্ব পেয়ে একই কাজ করছে। ফলে তারাও যে মানুষের স্বপ্ন খুব বেশি সফল করতে পেরেছে বিষয়টা এরকম না। তবে তুলনামূলক আমি যদি তাদেরকে বিচার করি তাহলে অ্যাভারেজে 100 মধ্যে তাদেরকে আমি 60% মার্ক দিতে চাই, কিন্তু আরও বেশি প্রত্যাশা করছি যারা ইউনূসের নেতৃত্বে আরও বেশি ভালো করবে। তবে ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে খুবই ভালো এবং আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন, কিন্তু ওনার চারপাশে অনেকে ছিল যারা তাকে মিসগাইড করেছে, যারা আসলে ওই অর্থে সরকারটাকে ওইভাবে পরিচালিত না করে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকারকে নানাভাবে প্রভাবিত করেছে। ফলে ডক্টর ইউনূস অনেক সময় ভালো কাজ করতে গিয়েও নানা সংকটের কারণে বা নানা সমস্যার কারণে সেটা তিনি করতে পারেন নাই। অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ধাপে, কয়েক নামে, কয়েক বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসেছে, আপনারাও বসেছিলেন। তো ওই সময় কি কোনো কিচেন ক্যাবিনেট বা বিশেষ কোনো ব্যক্তিদের নিয়ন্ত্রণে সরকার চলছে, এরকম কিছু মনে হয়েছে কিনা? এটা তো শুরুর দিকেই মনে হচ্ছে, আমরা শুরুর দিকেই বলছি যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজন ইন্টেনশনালিভাবে তাদের যে কাজগুলো করে থাকে এবং তাদের মধ্যে একটা কিচেন ক্যাবিনেট, যেটা তখনও কিন্তু আওয়াজ ছিল। আমরা কিন্তু তখনও অনেক আমাদের সবার সমাবেশে বক্তব্যে বলেছি যে আসলে এখানে গুটি কয়েকজন সিদ্ধান্ত নেয়, বাকিদের আসলে ওই অর্থে খুব একটা পাওয়ার নাই। ফলে এটা তখনও পরিলক্ষিত হয়েছিল এবং আমাদের পক্ষ থেকে, অন্য রাজনৈতিক দলের পক্ষ থেকে অনেক উপদেষ্টার বিষয়ে কিন্তু তখন আপত্তি জানানো হয়েছিল। তো সেই জিনিসটা তখনই অনেকেই জাজ করতে পেরেছিল, কিন্তু তখন তো সরকার আসলে খুব একটা গুরুত্বের সাথে বিবেচনা করেনি। কিন্তু তখন উচিত ছিল গুরুত্বের সাথে বিবেচনা। বিশেষ করে দেখেন তৎকালীন যে ষষ্ঠ উপদেষ্টা ছিল তার বিষয়ে অনেক বেশি আন্দোলন হয়েছে, কিন্তু আমরা দেখি যে বিগত সময়ে যে ধরনের সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে, এমপিদের বিরুদ্ধে যত বেশি আন্দোলন বা যত ধরনের প্রতিবাদ, কাউকে কিন্তু দায়িত্ব থেকে সরানো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা সেই চরিত্রই দেখেছি। স্বাস্থ্য উপদেষ্টার একই সমস্যা ছিল, তিনিও খুব একটা সফলতা দেখাতে পারেন, কিন্তু তার বিষয়ে অনেক সময় প্রতিবাদ হয়েছে, কিন্তু সরকার কিন্তু তাদেরকে রিপ্লেসমেন্ট করে নাই। তো এই জায়গা থেকে আসলে তারাও যে অনেকটা পলিটিক্যাল গভর্নমেন্টের মতো ক্যারেক্টার প্লে করার চেষ্টা করছে, সেটাই তারা করেছে। স্বাস্থ্য উপদেষ্টার প্রসঙ্গ যেহেতু আসলো, সেক্ষেত্রে একটি বিষয় বর্তমানে খুব আলোচিত ঘটনা, বিশেষ করে হামে শিশুদের মৃত্যুর ঘটনা। ওই সময়ের যে সরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের গাফলতির কথাই বলা হয় বিভিন্ন মাধ্যমে, বা বিভিন্ন সুশীল ব্যক্তিরা মন্তব্য করছেন যে ওই সময়ের যে স্বাস্থ্য মন্ত্রণালয় ছিল তারা ওইভাবে তদারকি না করার কারণে এখন এই সমস্যা হচ্ছে। তো সেক্ষেত্রে আপনি বললেন ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, ভালো মানুষ, কিন্তু সরকার প্রধান হিসাবে তার দায় কি তিনি এড়াতে পারেন কিনা, এবং ওই সময়ের যে স্বাস্থ্য ব্যবস্থাপনা ছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আসবো, তবে স্বাস্থ্য যেই ব্যবস্থাপনা ছিল সেটা আসলে দায় ওই সময় সরকারকে নিতে হবে কিনা?
জি, এটা আসলে খুবই মানে মারাত্মক আকার ধারণ করছে। বিশেষ করে হামের যে সমস্যাটা, আমাদের অনেক কোমলমতি শিক্ষার্থী শিশুরা মারা গিয়েছে। তো এটা তো এই দায়িত্ব অবশ্যই সেই সরকারকে নিতে হবে। যদি সেখানে তাদের কোনো গাফিলতি থেকে থাকে, এই বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বলতে হবে যাতে আসলে তাদের কতটুকু গাফিলতি ছিল। কিন্তু স্বাস্থ্য উপদেষ্টা সম্পর্কে আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন ছিল, আসলে তিনি স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে আসলে ফিট ছিলেন না, বা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, বা তার এই সেক্টর খুব বেশি ধারণা ছিল না। তিনি গ্রামীণ যে প্রতিষ্ঠান রয়েছে সেই এনজিওতে চাকরি করেছেন, সে জায়গাতে ডক্টর ইউনূসের যে নেটওয়ার্ক, সেই নেটওয়ার্কের লোক, কিন্তু তার যে স্বাস্থ্য সেক্টরেতে খুব বেশি এক্সপিরিয়েন্স ছিল সেটা কিন্তু ছিল না। ইভেন আমি নিজে অনেকবার বক্তব্য বলছি, সে নিজেরই স্বাস্থ্যের অবস্থা খারাপ ছিল, সে নিজে চিকিৎসার জন্য বিদেশে যেত। যে ব্যক্তি নিজেরই স্বাস্থ্যের অবস্থা ভালো না, সে একটা পুরো দেশের স্বাস্থ্য সেক্টরকে কীভাবে ভালো করবে, সেটা তখন আমরা প্রশ্ন তুলেছি। কিন্তু ওই প্রশ্ন তোলার পর খুব বেশি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করে। যদি শুরুতেই প্রশ্ন তোলার ফলে যদি সরকার শুরুতেই গুরুত্বের সাথে বিবেচনা করতো, তাহলে এই বিষয়ে এক্সপার্ট বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক্সপার্ট বা স্বাস্থ্য খাতে এক্সপার্ট এরকম কাউকে যদি সরকার দায়িত্ব দিত, তখন তাহলে কিন্তু অনেকটা স্বাস্থ্য খাতের সমস্যাগুলো সমাধান হতো। কিন্তু সেটা করেনি। ফলে তাদের যে এক ধরনের ব্যর্থতা ছিল, যে ব্যর্থতা এখন মনে হচ্ছে যে হামের যে টিকার যে সংকট, এই সংকটের পিছনে অন্তর্বর্তীকালীন সরকারের এক ধরনের ব্যর্থতা রয়েছে। ফলে এই ব্যর্থতা যদি অবশ্যই থেকে থাকে, তাহলে তাদেরকে তো অবশ্যই ডক্টর ইউনূসকেও দায় নিতে হবে, তার সরকারকেও দায় নিতে হবে। কারণ একটা সফল হলে যখন সেই সরকারের সফলতা হিসেবে প্রচার করা হয়, একইভাবে ব্যর্থতার দায় কিন্তু সেই সরকারকে এবং সেই সরকার প্রধানকে নিতে হবে। আমরা একটু অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে চাই। সে সময় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, সেই উপদেষ্টার ব্যাপারে আপনারাও আমার যতটুকু মনে পড়ে যে মাঠে বিভিন্ন কর্মসূচিও দিয়েছিলেন উপদেষ্টাকে ঘিরে বা ওনার বক্তব্য ঘিরে, ওনার কর্মকাণ্ডকে ঘিরে। তো ওই সময়ের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল, আমরা যদি মব কালচারের কথা বলি, বা বিভিন্ন গণমাধ্যমের অফিসে আগুন দেয়া, কিছু হলেই ভাঙচুর করা, এই যে একটি সিস্টেম দাঁড়িয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, তো এই বিষয়টা থেকে বর্তমানে যে উত্তরণের যে বিষয়টি, সেটি কি বর্তমান সরকারের জন্য একটু বেশি চ্যালেঞ্জিং হচ্ছে কিনা? জি, প্রথম হচ্ছে যে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার যে সময়টাতে দায়িত্ব নিয়েছিল, তখন পুরোপুরি আইন শৃঙ্খলা সেক্টরটা পুরোপুরি একেবারে বিপর্যস্ত অবস্থা ছিল। অনেক থানা বন্ধ ছিল, অনেক থানায় কোনো পুলিশ ছিল না। সেই পরিস্থিতির মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। তারপর আস্তে আস্তে সেটাকে তারা স্বাভাবিক করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সেইভাবে করতে পারেনি। এটা না করার পিছনে একটা মব কালচার তৈরি ছিল, একটা গোষ্ঠী তৈরি ছিল, যারা আসলে বিগত সময় ওইভাবে সামনে ছিল না। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা বিভিন্ন জায়গায় দেখেন এক ধরনের মব ক্রিয়েট করছে। পত্রিকার অফিস বলেন, বিভিন্ন অফিস বলেন, এই মব কালচারকে তো কখনো আপনি সমর্থন করতে পারবেন না। কারোর বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অপরাধের অভিযোগ থাকে বা অপরাধের কোনো ধরনের প্রমাণ থাকে, তাহলে সেটা আইনগতভাবে ব্যবস্থা নিতে। কিন্তু মব করে কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা কোথাও উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খলা তৈরি করা, এগুলোতে কখনোই প্রশ্রয় দেওয়া উচিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রশাসনিক ব্যবস্থা বা আইনশৃঙ্খলা ব্যবস্থা অবনতির কারণে তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারেনি। আরেকটু হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি তখন নিয়ন্ত্রণ না করার অন্যতম কারণ ছিল পুলিশ ওইভাবে ফাংশন করছে না। কারণ পুলিশের বিরুদ্ধে বড় একটা অভিযোগ ছিল যে তারা আসলে ফ্যাসিবাদের দোসর বা আওয়ামী লীগকে তারা টিকিয়ে রেখেছে বা তাদের পারপাস সার্ভ করছে। ফলে পুলিশও কিন্তু ওইভাবে কাজ করতে পারছিল না। আরেকটা বড় সংকট যে আমি দেখেছি তখন আমার দৃষ্টিতে, যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর আপনি দেখবেন অনেক মানে শীর্ষ সন্ত্রাসী যারা 15 বছর 20 বছর জেলে ছিল, তাদের অনেক কিন্তু জামিনে বেরিয়েছে। ফলে তারা জামিনে বেরোয়ার পরে তাদের যে আন্ডারওয়ার্ল্ডের যে কর্তৃত্ব বা তাদের যে পাওয়ার, সেটা দেখানোর জন্য তারা নানান ধরনের অপকর্ম করেছে। ফলে এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা কিন্তু সরকার বা তৎকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে নাই। এবং তাদেরকে যারা জামিন করেছে তারা নিশ্চয়ই অনেক বড় অপরাধ করেছে, এবং এটাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার পেছনে এটা অনেক বড় একটা কারণ ছিল। তো সেই জায়গা থেকে ওই সময় সরকার খুব বেশি পারে নাই। কিন্তু এখন যে নির্বাচিত সরকার রয়েছে, তাদের জন্য এটা অনেক বড় একটা চ্যালেঞ্জের জায়গা যে তারা আসলে কতটুকু পারবে। এখনকার যিনি দায়িত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, বর্তমান সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সালাউদ্দিন আহমেদ, অত্যন্ত বিচক্ষণ, এবং তিনি তার জায়গায় এখন পর্যন্ত ওইভাবে পারফরমেন্স খুব বেশি ভালো করছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে এই যে পরিস্থিতি ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে উত্তরণের একটা রাস্তা তৈরি হওয়ার জন্য তাকে আরও বেশি স্ট্রং হতে হবে এবং আরও বেশি স্ট্রিক্ট হতে হবে যে কোনো বিষয়ে। এখন পর্যন্ত আমরা দেখি যে প্রতিদিনই কোথাও না কোথাও আইনশৃঙ্খলা অবনতি হচ্ছে, কোথাও না কোথাও চিন্তায় হচ্ছে, কোথাও না কোথাও গুলিতে মানুষ মারা যাচ্ছে, বা কোথাও না কোথাও এই ধরনের ঘটনা ঘটছে। সেই জায়গাতেই সরকারকে আরও বেশি সতর্ক হতে হবে এবং আরও বেশি মানে সক্রিয় হতে হবে। সেই জায়গায় এখন পর্যন্ত দৃশ্যমান খুব বেশি অগ্রগতি এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। সেক্ষেত্রে সরকারকে আরও বেশি এক্ষেত্রে স্ট্রং হতে হবে। কারণ মানুষের প্রত্যেকটা মানুষ হচ্ছে ব্যক্তিগত মানুষ হিসেবে, মানুষের প্রত্যেক মানুষ তাদের জীবনে নিরাপত্তা চায়। আপনি একজন মানুষ, আমি একজন মানুষ, অন্য একজন, যে কেউ তাদের ব্যক্তিগত নিরাপত্তার অনেক বেশি গুরুত্ব পায়। একটা মানুষ যদি রাস্তায় চলতে নির্দ্বিধায় বা নির্ভয়ে চলতে না পারে, তাহলে কিন্তু রাষ্ট্রের প্রতি তার যে রাষ্ট্রের প্রতি তার যে এক ধরনের সমর্থন বা তার যে
কি বলে নিরাপত্তা যে শঙ্কার যে ব্যবস্থাটা সেটা কিন্তু আস্তে আস্তে আরও বেশি তৈরি হবে, ফলে কিন্তু সে অনেক বেশি শঙ্কিত হবে, সরকার প্রতি মানুষের আস্থা থাকবে না। তো এই জায়গায় সরকারের আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একটু জাতীয় পার্টি প্রসঙ্গে আসি। আমরা দেখেছি যে মাঠের রাজনীতি যাতে জাতীয় পার্টি না করতে পারে বা তাদের যাতে কার্যক্রম পরিচালনা করতে না পারে, আপনারা বিভিন্ন কর্মসূচি দিয়েছেন এবং কয়েক দফায় সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে, জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আগুন দেওয়া, ভাঙচুর করা। আসলে ভবিষ্যতে কি দেখছেন জাতীয় পার্টির রাজনীতি কোন দিকে যাচ্ছে বা কি? জি দেখেন, আমরা এই গণ অভ্যুত্থানের পরপরই আওয়ামী লীগের যেভাবে বিচার দাবি করছিলাম, কারণ আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, গত 15 বছর বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে। এই কাজগুলো করার পিছনে যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সহযোগী হিসেবে, তাদের মধ্যে জাতীয় পার্টি অন্যতম। এবং 14 দল, আপনি দেখেন 14 দলের অনেকেই কিন্তু জেলে আছে। হাসানুল হক ইনু বলেন, রাশেদ খান মেনন বলেন, তারা কিন্তু জেলে আছে, তারা আওয়ামী লীগের সহযোগী ছিল। তাহলে জাতীয় পার্টি তো আওয়ামী লীগের সহযোগী ছিল, সেই সহযোগী হিসেবে জাতীয় পার্টির নেতারা কেন এখনও বাইরে? জাতীয় পার্টির যে জিএম কাদের, তারপরে আপনার যে চুন্নু সাহেব, ওনাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু মামলা রয়েছে, তারপরে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, ইভেন তাদের দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না। আমরা কিন্তু বলেছিলাম যে আওয়ামী লীগ যে অপরাধগুলো করেছে, একই অপরাধের সহযোগী হিসেবে জাতীয় পার্টিও অপরাধী, ফলে তাদেরকেও একইভাবে বিচার আওতায় আনা, কিন্তু তারা কিন্তু সেটা করে নাই। আর জাতীয় পার্টির ভবিষ্যৎ হচ্ছে, আপনি দেখেন যে জাতীয় পার্টি কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করছিল তাদের নিজস্ব প্রতীকেই। এটা এদেশের মানুষ এটার বিরোধিতা করছিল, ছাত্র জনতা বিরোধিতা করছিল, অনেক রাজনৈতিক দল এটা বিরোধিতা করছিল, তারপরেও বিরোধিতা সত্ত্বেও তারা অংশগ্রহণ করছিল। অংশগ্রহণ করার পরে তারা যে জিনিসটা দেখতে পেয়েছে, তাতে জাতীয় পার্টির প্রকৃততে এদেশে কোনো জনসমর্থন নাই, তারা একটা আসনে জয়ী হতে পারে নাই। কারণ হচ্ছে বিগত সময় তারা আওয়ামী লীগের পারপাস সাফ করছে, তারা যে জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে বিষয়টি এরকম না, বরং আওয়ামী লীগের সহযোগিতায়, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় কিন্তু জাতীয় পার্টি বিভিন্ন জায়গা থেকে নির্বাচিত হচ্ছে। কারণ আওয়ামী লীগ তখন তাদেরকে একটা আর্টিফিশিয়াল বিরোধী দল হিসেবে সংসদে দেখাইতো এবং বিশ্বে দেখাতো যাতে একটা বিরোধী দল বাংলাদেশে আসে। সে কারণে কিন্তু জাতীয় পার্টি তাদের প্রয়োজন নয়, বরং আওয়ামী লীগের প্রয়োজনে জাতীয় পার্টিকে তখন যে আসনগুলোতে জিতাতে হতো সেটা আওয়ামী লীগ করতো। আর্টিফিশিয়াল বিরোধী দল থেকে একটি কথা মনে হলো, আমরা এরকমও দেখেছি যে নির্বাচনী যেই ব্যানার থাকে সেখানে লেখা থাকতো যে আওয়ামী লীগ সমর্থিত এবং জাতীয় পার্টি মনোনীত প্রার্থী। তো বর্তমানে তো জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকায় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর যে বিরোধী দলের যে ভূমিকা, সেটিকে কিভাবে দেখছেন? দেখেন, বাংলাদেশের জামায়াতে ইসলামের যে অবস্থা, স্বাধীনতার বিষয়ে তাদের এক ধরনের তাদের বিষয়ে যে অভিযোগ রয়েছে সেটা অনেকটা তো প্রমাণিত। সেই জায়গা থেকে এই স্বাধীনতার 55 বছরেও তাদের যে ভালো অবস্থায় বলাই, আমার মনে হয় যে 5ই আগস্টের পর তাদের সবচেয়ে ভালো মৌসুম ছিল গত অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাস। তারা সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছে। এখন তারা বিরোধী দলে রয়েছে, কিন্তু তাদের যে বিরোধী দল হিসেবে তাদের যে ভূমিকা পালন করার কথা ছিল সেটা কিন্তু ওইভাবে করতে পারে না। এগুলো বলতে গেলে আবার দেখবেন এই আপনার এই নিউজ যখন প্রচার হবে, দেখবেন বট বাহিনী আবার আক্রমণ করবে। আসলে জামাতের নেতৃত্বে যারা রয়েছে তারা অনেকটা ভালো, বিচক্ষণ এবং বুদ্ধিমান, কিন্তু তাদের যে রুট লেভেলে যারা কর্মী রয়েছে তারা অনেকটা উগ্র এবং উচ্ছৃঙ্খল। ফলে আপনি দেখবেন যদি আপনার কোনো বক্তব্য যদি সত্য বক্তব্য তাদের বিরুদ্ধে, তাহলে আপনাকে দেখবেন কী পরিমাণ যে গালাগালি করে, মানে এত পরিমাণ হ্যারাসমেন্ট করে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে তাদের বট বাহিনী। এই হলো তাদের অবস্থা। এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা খুব ভালো সময় পার করেছে এবং জামাতের তাদের স্মরণকালে সবচেয়ে ভালো পারফরমেন্স করেছে এই নির্বাচনে। তাদের অনেক প্রায় 80-রও বেশি তাদের এমপি রয়েছে। সেই জায়গা থেকে এই বিরোধী দল হিসেবে তাদের কাছে জনগণ যে প্রত্যাশা করছে বা করে, সে অর্থে তারা ওই প্রত্যাশা পূরণ করতে পারে না। যদি আপনি রিসেন্টলি যদি দেখেন যে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে, তারা কিন্তু কোথাও কোনো প্রতিবাদ দেখেন না। আপনি কোনো প্রতিবাদ দেখেছেন? দেখেন নাই। তাদের তো উচিত ছিল এটাকে সমালোচনা করা এবং এটার বিরুদ্ধে যেন সরকারকে বাধ্য করে যেন সরকার এটার দাম যতটুকু বাড়াইছে তারও কিছুটা হলেও যেন অ্যাটলিস্ট কমায়। তারা কিন্তু মাঠে কোনো কর্মসূচি, অর্থাৎ তারাও এক ধরনের কুসুম বিরোধিতা করে। আমার ধারণা, অনেকেই বলে, আমি বলি না, কিন্তু অনেকেই বলে যে জাতীয় পার্টি যেরকম আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন করে বিরোধী দল, ঠিক তো একইভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী জামাতও এক ধরনের বিএনপির সাথে নেগোসিয়েশন করে তারা বিরোধী দলে আছে। এটা আমি বলি না, কিন্তু মানুষ একটা পারসেপশন, কারণ তাদের যে ভূমিকা জামাতের, এই ভূমিকা মানুষের এই ধারণাটা জামাতের প্রতি তৈরি হয়েছে, কারণ তারা ওইভাবে সরকারের খুব বেশি সমালোচনা করে না। যেসব যৌক্তিক বিষয় করা উচিত সেসব বিষয় করে না, আবার অযৌক্তিক অনেক বিষয় তারা অনেক বাড়ায় বলে সরকারের বিরুদ্ধে। এটি হলো তাদের অবস্থান। কিন্তু তাদের উচিত জনগণের পক্ষে কথা বলে এবং জনগণের যৌক্তিক দাবিগুলোতে জনসমর্থন আদায়ের জন্য জনগণের পক্ষে কথা বলে এবং সংসদে সেটার ভয়েস রেজ করা, তো সেটা করছি না এভাবে। হ্যাঁ, আপনি যেটা বললেন যে স্মরণকালের শ্রেষ্ঠ সময় পার করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জামায়াতে ইসলামী, তো আসলে আপনারাও তো মাঠে ছিলেন এবং সরকারের সঙ্গে আলাপ আলোচনা করেছেন, তো আপনার মানে কোন দৃষ্টিকোণ থেকে মনে হলো যে জামায়াত আসলে একটু বেশি সুযোগ সুবিধা নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়? আপনি দেখবেন যে তখন 5ই আগস্টের পরে বিভিন্ন সেক্টরের যতগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে, অধিকাংশ জায়গায় জামাতের লোকদেরকে
মানে জামাতের লোকদের বলতে জামাত সমর্থিত বা জামাতের ওয়েলিশারদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করেছে। আপনি যদি সে তখনকার সময় দেখেন এসপি বলেন, ডিসি বলেন বা ইউনো বলেন, অধিকাংশ জায়গায় জামাতের অনেক লোককে তারা বসাইছে। ফলে এই জায়গা থেকে এবং তাদের যে অবস্থা ছিল, সারা দেশে যেভাবে কাজ করা, সরকারের সুযোগ সুবিধাকে কাজে লাগে এবং সরকারের তারা মোটামুটি এক ধরনের আধিপত্য ছিল বলা যায় অন্তর্বর্তীকালীন সরকারের। সেই দৃষ্টিকোণ থেকে বলা যায় যে জামাতের অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে ভালো মৌসুম ছিল আর কি তাদের জন্য। আমরা আবার একটু নির্বাচনের সময়টাতে ফিরতে চাই। সেটা হচ্ছে যে যখন এনসিপি গঠন করা হয়, জাতীয় নাগরিক পার্টি গঠন করার আগেই একটি আলোচনা আসছিল বিভিন্ন গণমাধ্যমে, বিভিন্ন সুশীল সমাজের মুখে, রাজনৈতিক বিশ্লেষকদের মুখে, যে আপনাদের যেই দল রয়েছে গণ অধিকার পরিষদ এবং গণ অভ্যুত্থানের যে তরুণ নেতৃত্ব রয়েছে তাদের সমন্বয়ে একটি রাজনৈতিক দল আসছে, এরকম একটি আলোচনা তুঙ্গে উঠেছিল সেই সময়। তো আপনারা যারা রয়েছেন গণ অধিকার পরিষদে, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই বিষয়টিকে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানাতেন। জি দেখেন, 5ই আগস্টের পরে যে এক ধরনের মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছিল যে তরুণদের নেতৃত্বে একটা বিকল্প প্ল্যাটফর্ম তৈরি হবে, আমরা এই বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখেছি এবং আমরাও মনে করি এটা হইলে সবচেয়ে বেশি ভালো হয়। বিশেষ করে যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব ছিল তাদের একটা অংশ তারা একটা রাজনৈতিক দল করার চিন্তা করেছে। আমাদের সাথে তখনকার সময় তারা অনেক আলাপ আলোচনা করেছে, আমরা এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করছি, কিন্তু নানান বাস্তবতার কারণে এইটা আসলে হয়ে ওঠে নাই। এটার পিছনে যেমন কিছু লোকের এক ধরনের মানে হীনমন্যতা ছিল, আবার এটার পিছনে আপনি দেখবেন বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল রয়েছে, বড় রাজনৈতিক দল মানে ওই অর্থে, তারা কিন্তু চায় না তাদের বিকল্প কোনো শক্তি বাংলাদেশের উদ্যোগ। ফলে তারাও নানাভাবে মেকানিজম করে চেষ্টা করে যাতে নতুন কোনো শক্তি যেন ঐক্যবদ্ধ হতে না পারে। ফলে এটা একটা কারণ ছিল। একটা কারণ ছিল যে ওইখানকার অনেকের এক ধরনের হীনমন্যতা ছিল, তারা একটা নিজেদেরকে অনেক বেশি মানে সুপেরিয়র ভাবা শুরু করেছিল। ফলে তাদের যে এক ধরনের সংকীর্ণতা তৈরি ছিল মেন্টালিভাবে, ওই অর্থে ওইটার কারণে মূলত মানে ওইভাবে হয়ে ওঠে না। কিন্তু আমরাও চেয়েছিলাম, তাদের মধ্যে অনেকে চেয়েছিল পজিটিভলি, যাতে আমরা যদি তরুণরা ঐক্যবদ্ধভাবে একটা প্ল্যাটফর্ম করতে পারি তাহলে এটা ইতিবাচক এবং দেশের মানুষ এটাকে ইজিলি অ্যাকসেপ্ট করবে এবং মানুষ একটা বিকল্প শক্তি হিসেবে এটাকে গ্রহণ করতে পারে। তো সেই জায়গা থেকে আমরাও চেষ্টা করছিলাম, ওদের জায়গা থেকে অনেকে চেষ্টা করছিল, কিন্তু আলটিমেটলি নানান বাস্তবতার কারণে হয়ে ওঠে না। যেটা বলেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্যে অনেকে চায় না রাতে নতুন কোনো শক্তির উদ্ভাবক, এটা যেমন একটা কারণ ছিল। পাশাপাশি ওদের ভিতরে অনেকেই ছিল যারা আসলে এটা হয়ে উঠুক এটা চায় নাই, যার কারণে শেষ পর্যন্ত এটা আসলে হয়ে ওঠে নাই। আবার একটু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া তরুণদের প্রসঙ্গে ফিরতে চাই। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন দিয়ে শুরু হয়েছিল জুলাইয়ে, সে আন্দোলন পরবর্তীতে সফল হয় এবং আওয়ামী লীগের পতন হয়। কিন্তু আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখলাম যে যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন এদের মধ্যে অনেককে নিয়ে আলোচনা শুরু হয়ে গেল যে তারা আসলে আগের অবস্থান থেকে আরও ভালো অবস্থান, অর্থাৎ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব কিছুতেই তারা বেশি সুযোগ সুবিধা পাওয়া, বা যদি বলি বিভিন্ন গণমাধ্যমে আলাপ আলোচনায় এবং দুদক সম্পর্কিত বিষয়ও কিন্তু চলে এসেছে, দুদকও কিন্তু অনেক কিছু তদন্ত করেছে। তো এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে বা মানুষও অংশগ্রহণ করেছে, কিন্তু আন্দোলন সফল হওয়ার পর ওই বৈষম্য বিরোধী আন্দোলন করা সংশ্লিষ্টদের বিরুদ্ধেই যখন দুর্নীতি বা বৈষম্য করার অভিযোগ আসে, এই বিষয়টি তখন কিরকম দেখায়? জি দেখেন, আসলে বৈষম্য বিরোধীর ব্যানারে তারা আন্দোলন করেছিল। শুরুর দিকে বৈষম্য বিরোধী ব্যানারে আন্দোলনটা হলেও একটা সময় লাস্ট পর্যায়ে কিন্তু এটা জনগণের সম্পৃক্ততা হওয়ার পরে শুধু এটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, সবারই এখানে এক ধরনের অংশগ্রহণ ছিল। তো তারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, সবাই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি। পরবর্তীতে তাদের বিরুদ্ধে যখন বৈষম্য করার অভিযোগ, বিশেষ করে আমরা দেখেছি গণ অভ্যুত্থানের নেতৃত্বে অনেকে তারা নানাভাবে মাইনাস করছে। বিশেষ করে দেখেন তাদের নিজেদের মাইন্ডের বাইরে, অর্থাৎ দেখবেন আপনার তাদের মধ্যে থেকে অনেকে কিন্তু অভিযোগ করছে যে তাদের ভাই ব্রাদার কোরামের বাইরে যারা ছিল তাদেরকে নানাভাবে তারা এখান থেকে মাইনাস করছে, অর্থাৎ সেখানে তারা বৈষম্য করছে। পাশাপাশি তাদের অনেকের বিরুদ্ধে যে অভিযোগ, এই বিষয়গুলো আমাদেরকে খুবই ব্যথিত করে, কারণ আমরাও তো এই আন্দোলনের নেতৃত্বে ছিলাম বা আমরা একসাথে আন্দোলন করেছি এবং এই আন্দোলনের যেমন সফলতা আমরা গর্ব করে বলি, কিন্তু এই আন্দোলনের সংশ্লিষ্টদের যদি কোনো ধরনের দায় আসে তাহলে সে দায়টা আমাদেরকে নিতে হয়। তো সেই জায়গাতে আমরা এই বিষয়গুলো খুবই মানে ব্যথিত হয়েছি যে আসলে তাদের বিরুদ্ধে, অনেকের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারি সহ নানান ধরনের অভিযোগ, এগুলো আসলে আমরা প্রত্যাশা করি না। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশের যে রাজনৈতিক যে চরিত্র, যে ক্ষমতায় থাকলে লুটপাট, চুরি, ডাকাতি, দুর্নীতি করে, সেই জায়গা থেকে মানে পরিবর্তন হবে। কিন্তু আমরা দেখেছি আমাদের যারা ছোট ভাই ছিল, সহযোদ্ধা ছিল, তাদের মধ্যে এই ক্ষমতার
কাছে যাওয়ার পরে তাদের মধ্যে অনেক মানে এই চেঞ্জটা হয়েছে যে তারা আসলে তারাও একই কায়দায় টাকা পয়সা অর্জনের রাস্তা বা পথ বেছে নিয়েছে। সেই জায়গাতে আমরা দেখছি অনেকের বিরুদ্ধে অভিযোগ, আমরা অনেকের বিরুদ্ধে প্রতিবাদ করছি, কারণ আমরা তো কোনো অন্যায় বা অনিয়মকে প্রশ্রয় আগেও দিইনি, এখনও দিচ্ছি না, ভবিষ্যতেও দিব না। তো সেই জায়গা থেকে আমরা কিন্তু প্রতিবাদ করছি। তাদের বিষয়ে অনেকের বিষয়ে দেখবেন যে আপনার সরকার যারা ছিল তাদের বিষয়ে দুদকও তদন্ত করছে। আমরা কিন্তু বলছিলাম যে এই বিষয়গুলো তদন্ত করা হোক, কারণ তাহলে তাদের একটা স্বচ্ছতা নিশ্চিত হবে। তো সেই জায়গাতে তাদের এই ধরনের আচরণ আসলে আমরা কখনো প্রত্যাশা করি নাই বা এদেশের মানুষের প্রত্যাশা করে নাই। এবং এটা সবচেয়ে বড় একটা সংকটের জায়গা তৈরি হয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ তরুণদেরকে অনেক বেশি বিশ্বাস করতো, কিন্তু এই গণঅভ্যুত্থানের পরে তরুণদের একটা অংশ বা তরুণদের মধ্যে কিছু কিছু লোক যে ধরনের অপকর্ম করছে, যেভাবে এই ধরনের পুরনো রাজনৈতিক কালচারের সাথে জড়িয়ে পড়ে, ফলে তরুণদের প্রতি যে মানুষের একটা সমর্থন ছিল বা বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের জায়গাটা একটা ধাক্কা খেয়েছে। এবং ভবিষ্যতে মানুষ তরুণদেরকে বিশ্বাস করতে গেলে অনেকবার ভাববে যে এর আগে আমরা যাদেরকে বিশ্বাস করেছি তারা একই রাস্তায় গেছে, ফলে এই জায়গায় তারা মানুষের যে আস্থার একটা যে ক্ষতি করছে, এটা অনেক মারাত্মক লেভেলের ক্ষতি, এবং এই ক্ষতি ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে এটার ভোগ করতে হবে। আমরা দেখেছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে যাতে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ করে দাবি উঠেছিল, এবং সে অনুযায়ী ছাত্র উপদেষ্টারা কিন্তু পদত্যাগও করেছিলেন, এবং পরবর্তীতে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার একটি আলোচনা সামনে আসে। এবং আমরা যতটুকু শুনতে পেরেছিলাম ওই সময় যে একজন উপদেষ্টা তৎকালীন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আপনাদের সঙ্গেও যোগাযোগ করেছে আপনাদের দল থেকে নমিনেশন নিয়ে নির্বাচন করার কথা, কিন্তু শেষমেশ আর দেখা গেল যে তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। তো এই বিষয়টি যখন আলোচনায় আসলো, আপনাদের কাছে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এসেছিলেন, বা যেহেতু তিনি আগেই আপনাদের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল জুলাই আগস্টের পর্যন্ত, পরবর্তীতে আবার আপনাদের দলে ফেরা, বা পরবর্তীতে আমরা দেখলাম যে তিনি এনসিপিতে যোগদান করলেন এবং বর্তমানে এনসিপির মুখপাত্র হিসেবে কাজ করছেন। আসলে এই যে জনমনে এক ধরনের বিভ্রান্তি যে আসলে ছাত্র উপদেষ্টারা নির্বাচন করবে কি না, করলেও কোন দল থেকে করবেন এবং কোন আসন থেকে করবেন, এই যে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল ওই সময়, এই বিষয়টা যদি একটু আমাদেরকে পরিষ্কার করতেন। শুরুর দিকে খুব সম্ভবত 5 আগস্টের পরে সরকার গঠনের সময় খুব সম্ভবত এরকম একটা কথা ছিল, যারা এই সরকারে থাকবে তারা পরবর্তীতে কেউ নির্বাচন করতে পারবে না, এরকম একটা আলোচনা ছিল বা কথা ছিল। এবং এইখানেও তারা আপনি দেখবেন যে তাদের যারা উপদেষ্টা হয়েছিল তাদের মধ্যেও তারা কিন্তু বলেছিল তারা যাতে ভবিষ্যতে তারাও মানে বলেছিল তাদের ভবিষ্যৎ চিন্তা মানে বাদ দিয়ে তারা এই সরকারের সাথে তারা ভবিষ্যতে নির্বাচন করবে না, এরকম একটা আলোচনা কিন্তু তাদের মধ্যেও ছিল। সেটা 2জন ছাত্র উপদেষ্টা 3জন ছাত্র উপদেষ্টা ছিল, তাদের মধ্যে নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করেছেন, নাহিদ ইসলাম আগেই পদত্যাগ করে দলের প্রধান হয়েছেন। তো সেই জায়গা থেকে তাদের তো এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসে যে আসলে তারা সরকারের থেকে আবার তারা নির্বাচন করত, সেই সরকার থেকে তারা সরকারি সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নিজেদের এলাকায় কাজ করছে বা নিজেদের ম্যান পাওয়ার তৈরি করছে বা নিজেদের ওইভাবে মেকানিজম করছে। তো এটা তো আসলে উচিত হয় না, বা এটা এক ধরনের অনৈতিক কাজের মতো হয় বলা যায়। তো সেই জায়গায় তারা এই কাজটা করেছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিষয়ে যে জিনিসটি বলেন যে তিনি একজন জনমনে বিভ্রান্তি তৈরি করা, হ্যাঁ সেটা সত্য, তিনি আসলে এক ধরনের বিভ্রান্তি তৈরি করার মধ্যে দিয়েছিলেন। শুরুতে বলছে যে এনসিপিতে কখনো জয়েন করবে না বা সে কোনো রাজনৈতিক দলে জয়েন করবে কি না। তো এই ধরনের বিভ্রান্তি করে নানান সময় তিনি নানান বক্তব্য দিয়েছিলেন। এবং যেটা আপনি বলছেন যে গণ অধিকার পরিষদ থেকে কিন্তু নির্বাচন করার জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু আমাদের দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তো সেটা তিনি নিজে করেনি, তার একজন প্রতিনিধির মাধ্যমে আমাদের অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যদি একেবারে লাস্ট ডে ছিল আমাদের সাথে এরকম আলোচনা ছিল, তারা খুব সম্ভবত দুপুরের দিকে সেই মনোনয়নপত্রটি সংগ্রহ করেছিল, তারা 5টার দিকে জমা দেওয়ার কথা। কিন্তু বিষয়টি ছিল তারা আমাদেরকে অনুরোধ করেছে যে বিষয়টা যেন আমরা হাইড করে রাখি, যখন মনোনয়ন জমা দিবে তখন যেন আমরা বিষয়টা পাবলিক করি বা তখন এটা জনপরিসরে তারা প্রকাশ করবে। কিন্তু আমরা দেখলাম যে আমাদের কাছ থেকে তারা মনোনয়নপত্র নিয়েছিল, 2টি আসনে মনোনয়নপত্র নিয়েছিল, ঢাকা 12 এবং ঢাকা 13, 2টা আসনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে একজন মনোনয়ন নিয়েছিল এবং এটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের সাথে যোগাযোগ করেছিল। সেই জায়গা থেকে আমরা দেখলাম যে বিকেল 5টায় তিনি আমাদের এই মনোনয়নপত্র জমা না দিয়ে তিনি বরং এনসিপির মুখপাত্র, অর্থাৎ এটার কাছে আমার কাছে মনে হচ্ছে এটা তার যে এনসিপির মুখপাত্র পদটাকে বাগিয়ে নেওয়ার জন্য এক ধরনের বার্গেনিং পজিশনে যেন সে যেন উইনেবল সিচুয়েশনে থাকে, সেখানে তিনি গণ অধিকার পরিষদ থেকে এই মনোনয়নপত্রটি সংগ্রহ করছেন। অথবা কোনো কারণে যদি তার ওই বার্গেনিংয়ের জায়গায় যদি তিনি মুখপাত্র পদটি না পেতেন তাইলে হয়তো তিনি গণ অধিকার পরিষদ থেকে নির্বাচন করতেন, যেহেতু অর্থাৎ সে সব দিকেই রাস্তা ওপেন রেখেছিল যাতে যেদিকে সে যাওয়া যায় আর কি। এই যে রাজনীতিতে রাস্তা ওপেন রাখার যে বিষয়টি, এগুলো তো আমরা সেই পুরনো সময়ের রাজনীতিতে দেখেছি। তো এই যে একটি নতুন বন্দোবস্তর কথা বলা হয়েছিল, স্লোগান দেওয়া হয়েছিল, যেখানে জনসম্পৃক্ততাও ছিল, কিন্তু নতুন যেই চিত্র দাঁড়ালো রাজনীতি, সেটি তো সেই পুরনো বন্দোবস্তর দিকেই চলে যাচ্ছে। না, এটা আসলে আমাদেরকে হতাশ করে। আমরাও চেয়েছিলাম যাতে এই 5 আগস্টের পরে বাংলাদেশের রাষ্ট্রের যে
মানে গতানুগতিক যে চরিত্র সেটার গুণগত পরিবর্তন হবে, শুধু পরিবর্তন না। আমরা দেখি যে সময়ে সাথে সাথে সরকার পরিবর্তন হয়, নেতার পরিবর্তন হয়, এই পরিবর্তনটা হলে হবে না, সব ক্ষেত্রে একটা গুণগত পরিবর্তন হতে হবে। সেটা আমরা 5 আগস্টের পরে প্রত্যাশা করছিলাম, কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম যে সেটা আসলে খুব বেশি দূর আগাইলো না। এর পিছনে কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থান নেতৃত্বে ছাত্রদের যেমন ভূমিকা ছিল গণঅভ্যুত্থানকে সফল করা, একইভাবে এই যে কেন আগাইলো না এবং এখানে কেন সফল হলো না, এখানেও কিন্তু এই তরুণদের বড় ধরনের একটা ব্যর্থতা রয়েছে। কারণ বিশেষ করে তারা যে ধরনের পুরনো কালচারের ভিতরে ঢুকেছে, পুরনো সিস্টেমের ভিতরে ঢুকে তারা নিজেদেরকে আবার একই পুরনো কায়দায় নিজেদেরকে স্টাবলিশ করার চেষ্টা করছে, যেটা বললাম দুর্নীতি বা এক ধরনের লুটপাট বলেন বা ক্ষমতাকে অপব্যবহার করে নানাভাবে অবৈধ পথে অর্থ উপার্জন করা, সেই একই স্টাইল কিন্তু তারাও নিয়েছে। এই জায়গা থেকে আসলে আমাদেরকে হতাশ করে যে আসলে এই পরিবর্তনটা হলো না, আলটিমেটলি ঘুরে ফিরে সে একই অবস্থা। এবং এই যে সংস্কারের যে কথা ছিল, সেই সংস্কার আসলে খুব বেশি সফলতার মুখ দেখছে বা দেখবে বলে আসলে খুব একটা মনে হয় না, বরং সবাই পুরনো সিস্টেমে মনে আবদ্ধ থাকতে পছন্দ করে, এরকম একটা পরিস্থিতি মনে হয়েছে এখন। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই দুটি শব্দ বেশি শোনা গিয়েছে তার মধ্যে সংস্কার একটি, আরেকটি হচ্ছে যে নির্বাচন কবে। তো নির্বাচন তো হয়ে গেল এবং রাজনৈতিক সরকার গঠন হলো, দেশ চালাচ্ছে। তো সংস্কার আসলে কতটুকু হলো এবং ভবিষ্যতে কতটুকু হবে, এক প্রকারের সংশয় আপনি ইতিমধ্যেই প্রকাশ করেছেন। ভবিষ্যৎ আসলে কি দেখছেন? না, আমি এখনও আশাবাদী। আমরা যখন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করতাম তখন মানুষ বলতো যাতে আওয়ামী লীগ যে পর্যায়ে গেছে আওয়ামী লীগের পতন হবে না, আওয়ামী লীগের কখনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা আশা করছিলাম যে এই আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায়, অনিয়ম, দুর্নীতি এবং লুটপাট করেছে, এদেশে মানুষ একদিন আওয়ামী লীগকে পরাজিত করবে এবং আওয়ামী লীগের পতন হবে, সেটা কিন্তু হয়েছে। ফলে সংস্কার যদি এখনও না হয়, 10 বছর, 15 বছর, 20 বছর পরে সংস্কার হবে আলটিমেটলি। এই তরুণ প্রজন্ম যেহেতু সচেতন, এখন মানুষ, তরুণরা অনেক বেশি রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছে, এটা একটা ইতিবাচক দিক। এবং রাজনীতিতে যদি তরুণরা সম্পৃক্ততা বৃদ্ধি পায় তাহলে রাজনীতির গুণগত পরিবর্তন হয়। ফলে এই সংস্কার টুডার টুমোরো হতে হবে। যেমন ধরেন আমরা যেটা বলি যে সংস্কারের বিষয়টুকু, যে আলোচনাটুকু আপনি গণঅভ্যুত্থানের পরে আপনি দেখছেন বা আমরা দেখছি, কিন্তু আমাদের দল 2021 সালে যখন যাত্রা শুরু করে তখন অনেকগুলো বিষয় আমরা কিন্তু সংস্কারের কথা বলছিলাম, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনয়ন, একই ব্যক্তি দুইবার বেশি ক্ষমতায় থাকতে পারবে না, একই ব্যক্তি একই সাথে সরকার প্রধান এবং দলীয় প্রধান থাকতে না। এই বিষয়গুলো কিন্তু আমরা 2021 সালে আমাদের যে রাজনৈতিক দল ঘোষণার যে 21 দফা কর্মসূচি ছিল সেগুলো কিন্তু আমরা এগুলো বলেছি, কিন্তু আমরা এগুলো খুব বেশি জনপরিসরে নিয়ে আসতে পারিনি বা ওইভাবে খুব বেশি প্রচার করতে পারিনি। কিন্তু আপনারা দেখেন এই বিষয়গুলো কিন্তু পরবর্তীতে এই গণঅভ্যুত্থানের পরে সংস্কারের মধ্যে আলাপগুলো চলে আসছে। অর্থাৎ একটা বিষয় যেহেতু মানুষের একটা পরিবর্তনের একটা চিন্তা আছে, সেগুলো আস্তে আস্তে অবশ্যই ইমপ্লিমেন্ট হবে এবং ইমপ্লিমেন্ট হতে হবে। এখন সংস্কার না হলে ভবিষ্যতে এই সংস্কারগুলো আস্তে আস্তে হবে বলে আমি বিশ্বাস করি। আপনাদের রাজনৈতিক দলের যেই উত্থান হয়েছিল একটি আন্দোলনের মাধ্যমে, কোটা সংস্কার আন্দোলন, এবং বর্তমান যেই জাতীয় নাগরিক পার্টি রয়েছে তারাও বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমেই তাদের উত্থান বা জন্ম, যেটাই বলি। তো এনসিপির ভবিষ্যৎ কি দেখছেন? তরুণ রাজনীতিদের হাতে দল পরিচালিত হচ্ছে, বা এই যে গঠন হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত, এবং তাদের 6 জন নির্বাচিত সংসদ সদস্যও কিন্তু রয়েছে বর্তমান সংসদে, তাদের আসলে রাজনৈতিক যে ভবিষ্যতের কথা যদি বলতে চাই, সেটি আসলে কেমন দেখছেন? আসলে ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত এবং রাজনৈতিক ভবিষ্যৎ আরও বেশি অনিশ্চিত, ফলে বলা খুবই কঠিন, কারণ ভবিষ্যতে প্রেডিকশন খুব একটা যায় না। তো এনসিপির ভবিষ্যৎ আমি আসলে এখনই মন্তব্য করতে চাচ্ছি না, তবে এনসিপির ভবিষ্যৎ আসলে কোন দিকে যাবে, এনসিপিকে স্বতন্ত্রভাবে নির্বাচন করে সেটাকে প্রমাণ করতে হবে। সেই যখন তারা এককভাবে নির্বাচন করবে, যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচন করে, তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে সেই নির্বাচনের পরে আপনি যাচাই করতে পারবেন। কি মনে হচ্ছে এনসিপির এককভাবে স্থানীয় নির্বাচন করা? আমার মনে হয় না এনসিপির সেই রকম সক্ষমতা আছে, এবং আমার ধারণা এনসিপি শেষ পর্যন্ত জামাতের সাথে থেকে স্থানীয় সরকার নির্বাচনটা করবে এবং সেখানে তারা যতটুকু অর্জন করতে পারে, এটা তাদের জামাতের বিভিন্ন তরফ থেকে কিন্তু বলা হচ্ছে যে এবারের স্থানীয় নির্বাচনে তারা আসলে কোনো রকমের ভাগাভাগি করবে না। এটা ধরেন জামাতের একটা নীতিগত পলিসি যেটা হয় সেটা জামাতের লোড লেভেল পর্যন্ত তারা মানে, এটা তাদের একটা বড় একটা বৈশিষ্ট্য। সেক্ষেত্রে দেখেন জামাতের তো এই জাতীয় নির্বাচনে কিন্তু তারা আরও আগেই, মানে নির্বাচনের অনেক আগেই তারা তাদের প্রার্থী ঘোষণা করেছিল, একই আসনে একাধিক প্রার্থী তারা প্রস্তুত রেখেছিল, কিন্তু তারা যখন জোটে গিয়েছে তখন কিন্তু তাদের প্রার্থী সব জায়গা থেকেই মোটামুটি যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে সমর্থন করেছে। ফলে আমি মনে করি যে জাতীয় স্থানীয় সরকার নির্বাচনেও এনসিপির সাথে এই জামাতের বা ওই জোটের একটা সমঝোতা হবে বলে আমার ধারণা, এবং
এনসিপি শেষ পর্যন্ত এই কাজটাই করবে। এনসিপি তারপরে সিদ্ধান্ত নেবে তারা আসলে ওই জোটে থাকবে কি থাকবে না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি তো আসলে রুট লেভেলে এরকম তাদের কার্যক্রম নাই। আপনি স্থানীয় পর্যায়ে আপনি গেলে দেখবেন অন্তর্বর্তীকালীন সরকার সময় অনেকটা ছিল, কারণ তারা ক্ষমতা ছিল, ফলে তাদের মধ্যে অনেক সুবিধাভোগী অনেকেই সেখানে জোর ছিল। এখন কিন্তু তাদের ওই জায়গাটা অনেকটা ভাটা পড়েছে। আপনি এনসিপির এখন যেই সব জায়গায় যে প্রোগ্রাম হচ্ছে আপনি দেখবেন সেখানে অর্ধেকের বা বেশি অংশ আপনি দেখবেন গিয়ে আপনার সেখানে আপনার বেশিরভাগ জায়গায় আপনি দেখবেন যে জামাতের লোকজন উপস্থিত থাকে, অর্থাৎ জামাতের লোকজন সেখানে তাদেরকে কোঅপারেট করে, ফলে মনে হয় যে এনসিপির অনেক লোক, কিন্তু আলটিমেটলি কিন্তু এনসিপির এত লোক না, কারণ রুট লেভেলে তারা ওইভাবে এখন পর্যন্ত সংগঠনটাকে পৌঁছাতে পারে নাই। আপনার আলোচনায় উঠে আসলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটু বেশি সুযোগ সুবিধা পাওয়ার বিষয়টি রাজনৈতিক দল হিসাবে। তো এখন তো অন্তর্বর্তীকালীন সরকার নেই, তো এই অবস্থায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে তাদের আসলে কতটুকু শক্তি রয়েছে মাঠে? না, এখন তারা তো মাঠের শক্তিতে এখন পর্যন্ত ওইভাবে খুব বেশি প্রোগ্রামও করছে না বা করে না, ফলে বলা যাচ্ছে না। আর যেহেতু আমি বললাম আপনাকে, যাতে তাদের যদি একক শক্তি দেখাইতে হয় তাহলে তারা জামাতের জোট থেকে বের হইতে হবে। যদি জামাতের জোটে থেকে তার নিজেদের সক্ষমতা কখনো প্রমাণ করতে পারবে না, কারণ তাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলোতে জামাত তাদেরকে লোক সাপ্লাই দেয়। এখনও মোটামুটি যেসব প্রোগ্রাম বিভিন্ন জায়গায় হয় টুকটাক, সেখানে জামাতের লোকজনই বেশি উপস্থিত। তারা যদি স্বতন্ত্র না হয়, এককভাবে না যায়, তাহলে বোঝা যাবে না তাদের আসলে কতটুকু সক্ষমতা আছে। জামাতের লোকজন যায় বা এটা তো তারাও জানে বা তাদেরও বোঝার কথা, কিন্তু এই যে জামাতের সাথে সম্পৃক্ত না থাকলে বা দেখার কি বিষয় কি এনসিপির উচিত কিনা, যে আসলে স্বতন্ত্রভাবে থেকে কিছু করা যায় কিনা বা রাজনীতির মাঠে? এখন এটা তো তাদের নিজস্ব বিষয়, তারা রাজনীতি আপনি একজন তরুণ রাজনীতিক হিসেবে আপনার পরামর্শটা? আমি মনে করি যে এনসিপি একটা তরুণদের একটা রাজনৈতিক দল। আমরা 2018 সালে কোটা আন্দোলনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল গঠন করেছিলাম, তারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয় একটা অংশ নিয়ে তারা একটা রাজনৈতিক দল করেছে। আমরা মনে করি তরুণরা এককভাবে আগানো উচিত, এবং এতে করে তরুণদের প্রতি মানুষের একটা আগ্রহ যে ছিল সেটা বোঝা যাবে আসলে দেশের মানুষ তরুণদেরকে কীভাবে অ্যাকসেপ্ট করছে সেটা প্রমাণ করার জন্য অবশ্যই স্বতন্ত্রভাবে আমি মনে করি এনসিপির উচিত হবে ভবিষ্যতে এককভাবে মুভ করা, এবং এককভাবে মুভ করার পর যতটুকু সক্ষমতা অর্জন করতে পারে ততটাই হচ্ছে তাদের ফিটনেস, সেটা বুঝতে হবে। এই জন্য এককভাবে মুভ করতে হবে। একটু বর্তমান প্রসঙ্গে ফিরি। বর্তমানে সীমান্তে পুশিনের মতো ঘটনাগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে। আমরা দেখেছি যে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যেই সীমান্ত রয়েছে সেখানে অনেকেই অবস্থান করছেন ভারতীয়, এবং অনেক ক্ষেত্রে বলা হচ্ছে যে ওইখানে বাংলাদেশিরাও রয়েছে। এই যে সীমান্তের মধ্যে এক ধরনের বা উত্তেজনাই বলবো আর কি, যে কাজ করছে, এই বিষয়টি বর্তমান সরকার কিভাবে হ্যান্ডেল করছে আপনার কাছে মনে হচ্ছে? জি দেখেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সাথে যে ভারতের যে সম্পর্ক ছিল বর্তমানে সেরকম সম্পর্ক আছে বলে মনে হয় না। আওয়ামী লীগের সাথে ভারতের একটা এক ধরনের প্রভু এবং দাসত্বের সম্পর্ক ছিল, কিন্তু আমরা মনে করি যে এখনকার যে সরকার রয়েছে এই সরকারের সাথে এরকম সম্পর্ক না। এটা একটা ন্যায্যতার সম্পর্ক হওয়া উচিত, বা এমনটাই করতে হবে এই সরকারকে, যদি দেশের জনগণের ম্যান্ডেটকে মূল্যায়ন করে বা প্রাধান্য দেয়। সেই জায়গা থেকে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক খুব বেশি যে এখন পর্যন্ত ভালো হয়েছে বিষয়টা এরকম না, কারণ ভারত এখনও চায় যাতে আওয়ামী লীগের দেশে পুনর্বাসিত হোক, বা তাদেরকে পুনর্বাসন করার জন্য নানা ধরনের এই যে সীমান্তে যে পোষণ করা যে বিষয়গুলো, বিশেষ করে পশ্চিমবঙ্গে যে এখন যিনি মুখ্যমন্ত্রী হচ্ছে শুভেন্দু অধিকারী, তার আকার ইঙ্গিতে বা তার বক্তব্যে দেখবেন আওয়ামী লীগের বিষয়টিকে বারবার নিয়ে আসা, শেখ হাসিনার বিষয়টি নিয়ে আসা, ফলে তারা চেষ্টা করে নানাভাবে চাপ প্রয়োগ করে আওয়ামী লীগকে বাংলাদেশে প্রাসঙ্গিক করা। কিন্তু আওয়ামী লীগকে এই বাংলাদেশের মানুষ গণঅভ্যুত্থানে যেভাবে পরাজিত করেছে, আমি শুধু এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পরাজয় হয়েছে বলে মনে করি না। আমি মনে করি এই গণঅভ্যুত্থানে ভারতেরও একটা পরাজয় হয়েছে, কারণ ভারতের যে একক আধিপত্য ছিল বা ভারতের যে আগ্রাসন ছিল সেটার বিরুদ্ধে কিন্তু দেশের জনগণের একটা খুব আক্রোশ ছিল। সেই জায়গাতে কিন্তু আওয়ামী লীগের পতনের সাথে সাথে কিন্তু বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বা ভারতেরও এক ধরনের পতন হয়েছে। সেই জায়গাতে ভারতের কামব্যাক করা বা আওয়ামী লীগকে নিয়ে কামব্যাক করা এতটা সহজ হবে না। এই সীমান্তে পোষণ যে বিষয়গুলো করা হচ্ছে এটা এক ধরনের পরিস্থিতিকে মানে উস্কে দেওয়ার জন্য বা এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার জন্য ভারত মানে উদ্দেশ্যপূর্ণভাবে এই কাজগুলো করছে। তবে আমরা ভারতকে পুষিন নয়, ভারতকে আমরা বলবো পুশব্যাক করার জন্য। পুশব্যাক বলবো এই কারণে, কারণ পুশব্যাক করতে হচ্ছে আমাদের দেশের লোককে যেন তারা পাঠায়। সেক্ষেত্রে আমাদের দেশের লোক তো ভারতে রয়েছে, শেখ হাসিনা আছে, আওয়ামী লীগের অনেক অপরাধী ভারতে রয়েছে, তাহলে তাদেরকে পুশব্যাক করুক। আমরা তো তাদেরকে রিসিভ করার জন্য বসে আছি, আওয়ামী লীগের নেতাদেরকে তারা পুশব্যাক করুক, আমরা তো তাদেরকে রিসিভ করতে চাই। পাশাপাশি যে শুভেন্দু অধিকারী যে বারবার বলে, তা আমরা যে শুভেন্দু অধিকারীকে বাংলাদেশে পুশব্যাক করো, কারণ শুভেন্দু অধিকারীর যে তার যে মায়ের যে জন্মস্থান সেটা কিন্তু বাংলাদেশে বরিশালে। তো শুভেন্দু অধিকারী তো পূর্বপুরুষ যারা মানে পূর্বপুরুষের যারা রয়েছিল তারা কিন্তু বাংলাদেশে, তাহলে শুভেন্দু অধিকারী তো ভারতের অনুপ্রবেশকারী, তাহলে তাকে বাংলাদেশে পুশব্যাক করো। তাদেরকে শুভেন্দু অধিকারীকে বা শেখ হাসিনাকে যদি বাংলাদেশে পুশব্যাক করায় তাহলে বাংলাদেশের মানুষ ইজিলি অ্যাকসেপ্ট করবে আমরা মনে করি। আর যাদেরকে পোষণ করা হচ্ছে এটা একেবারেই
সাধারণ মানুষকে, নিরীহ মানুষকে তারা উদ্দেশ্যমূলকভাবে প্রশ্ন করছে এবং এটার পিছনে মূলত তাদের এক ধরনের ইন্টেনশন রয়েছে। তা আওয়ামী লীগকে এই কায়দায় এক ধরনের বিশৃঙ্খলা তৈরি করে আওয়ামী লীগকে কোনোভাবে প্রাসঙ্গিক করা যায় কিনা কোনো ধরনের আলাপ আলোচনা বা সমঝোতার মধ্য দিয়ে। আপনারা সরকারে রয়েছেন, একটি বিষয়ে সবসময় আলোচনায় থাকে যে বাংলাদেশেও কিন্তু অনেক ভারতীয় অবৈধভাবে তারা কাজ করছে বা অবস্থান করছে। অবৈধভাবে যে সমস্ত ভারতীয় বা বিদেশিরা অবস্থান করছে, বাংলাদেশে কাজ করছে, তাদের ব্যাপারে বর্তমান সরকার কি সোচ্চার হবে কিনা? আমি আজকে বেশ কয়েকটা রিপোর্টে দেখেছি যে বাংলাদেশে ভারতের বাংলাদেশে কাজ করছে প্রায় 8,000-এর বেশি। এটা শুধু সরকারের এক ধরনের তথ্য মতে, কিন্তু এই হিসাব বাস্তবিক করতে আরও কয়েক গুণ বেশি। আমি এই সরকারের প্রতি আহ্বান জানাবো যেন এই সরকার যেন বাংলাদেশে যারা অবৈধভাবে ভারতে যারা রয়েছে তাদের বিষয়ে যেন সরকার অবশ্যই আইনগতভাবে ব্যবস্থা নেয় এবং এটা যেহেতু সরকারের নীতিগত পলিসি, সরকার যেন এটা নীতিগত পর্যায়ে ভারতের সাথে আলাপ আলোচনা করে এটা যেন একটা পজিটিভ এবং ইতিবাচক একটা সমাধান করে। কারণ তা নাহলে কি বাংলাদেশে যারা ভারতে রয়েছে, এটা বললাম না পত্রপত্রিকার রিপোর্ট অনুযায়ী সেখানে 8,500, কিন্তু বাস্তবে করতে এটা কয়েক গুণ বেশি। তো তারা তো বাংলাদেশে অবৈধভাবে কাজ করছে, এটা বাংলাদেশে, এবং তারা যে শুধু ভালো কাজ করছে বা ভালো কোনো কাজের জন্য আসে বিষয়টা, বরং তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে নিরাপত্তা এবং জাতীয় স্বার্থের জন্য এটা অনেক বড় একটা হুমকি। কারণ তারা নানান ধরনের বাংলাদেশের বিভিন্ন গোপনীয় বিষয় তারা তাদের দেশে পাস করতে পারে বা পাস করছে। ফলে এই যে একটা শঙ্কার বিষয় হচ্ছে তাদের এই মানে অবৈধভাবে বসবাসকারীরা বাংলাদেশের নিরাপত্তার জন্য এবং জাতীয় স্বার্থের যে কোনো ধরনের হুমকি হয়ে দাঁড়াতে পারে যে কোনো সময়। ফলে এই সরকারের উচিত তাদেরকে চিহ্নিত করে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নেওয়া। আওয়ামী লীগ তো দীর্ঘ 15 বছর একটানা ক্ষমতায় ছিল, 2009 সাল থেকে যদি বলি। তো আওয়ামী লীগ তো সাংগঠনিকভাবে যখন তারা ক্ষমতায় ছিল খুব শক্তিশালী ছিল। 5 আগস্টের পরে তারা নেই বললেই চলে এবং পরবর্তীতে আইনগতভাবে তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ রয়েছে। তো আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতিতে ফেরা আপনাদের জন্য কতটা কষ্টকর হবে? কষ্টকর বলছে এই কারণে যে যেহেতু আপনারা একেবারে মাঠের রাজনীতিতে আওয়ামী লীগের ওই সময়ের যেই সরকারের অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে ছিলেন, সেটা পরবর্তীতে যদি আওয়ামী লীগ ফেরে সেক্ষেত্রে আপনাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? আপনাদের বলতে আমি বোঝাচ্ছি যারা বিরোধী দলের রাজনীতি করছেন, এবং আওয়ামী লীগ কি রাজনীতিতে সহসাই ফিরছে কিনা আপনাদের কাছে কি মনে হয় আসলে মাঠের বাস্তবতা দেখে? দেখেন, আওয়ামী লীগ গত 15 বছর যে ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ খুব বেশি সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল বিষয়টা ওই রকম না। তারা ক্ষমতা ছিল ফলে তাদের মধ্যে সাধারণ অনেকেই ছিল যারা ক্ষমতার সুবিধাভোগী হিসেবে আওয়ামী লীগে ছিল। আওয়ামী লীগ শেষ সময় এসে আসলে আওয়ামী লীগের উপর নির্ভর করে ক্ষমতায় টিকে ছিল না, বরং আওয়ামী লীগ শেষ সময় তাদের দলীয় যে সিস্টেমের উপর নির্ভর না করে বরং অনেক বেশি তারা প্রশাসনের উপর নির্ভর হয়েছিল, বরং প্রশাসনকে দিয়ে তারা টিকে থাকার একটা চেষ্টা ছিল। বিশেষ করে দেখেন 2018 সালের নির্বাচনে যেখানে যেটা রাতের নির্বাচন বলে হয়, সেই নির্বাচনে রাতের ভোটেই প্রশাসনে যারা ছিল তারা 50% ভোট রাতেই দিয়ে দিয়েছে। একইভাবে 2024-এ সেটা হচ্ছে ডামি নির্বাচন, মানে এই নির্বাচনগুলো যে দলীয় সক্ষমতায় বিজয় হয়েছে বা করেছে বিষয়টা এরকম নয়, বরং তারা আমলাদের উপর নির্ভরশীল ছিল, প্রশাসনের উপর নির্ভরশীল ছিল। ফলে তাদের যে সাংগঠনিক যে সিস্টেম সেটা অনেকটা আসলে মানে ভেঙে পড়ছিল বা এরকমই বলা যায়। সেই জায়গা থেকে আওয়ামী লীগ গণঅভ্যুত্থানে পরাজিত হয়েছে, তারা গণঅভ্যুত্থানে তারা মানবতা বিরোধী অপরাধ করছে। এটা শুধু আমাদের বক্তব্য না, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতিসংঘের একটি প্রতিনিধি দল এই জুলাই গণঅভ্যুত্থান সম্পর্কে একটা তদন্ত করেছে। সেখানে তারা কিন্তু বলছে আওয়ামী লীগ যে হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা সেখানে জাতিসংঘের প্রতিবেদনে 1400 মানুষের হত্যার কথা উল্লেখ করেছে। সেখানে এই জাতিসংঘের ওই রিপোর্টে কিন্তু স্পষ্ট বলা আছে যে তারা মানবতা বিরোধী অপরাধ করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে এটা তো একটা নিঃসন্দেহে একটা অপরাধ, এবং এই অপরাধের শাস্তি না হওয়ার আগে বা জুলাই গণঅভ্যুত্থানে আমরা যেটা বলি গণহত্যা চালিয়েছি, সেই গণহত্যার বিচার বা মানবাধিকার লঙ্ঘন বা মানবতা বিরোধী অপরাধের বিচার না হওয়ার আগে আওয়ামী লীগের পুনর্বাসন বা ফিরে আসার সম্ভাবনা নাই, এবং এদেশের মানুষ কখনো ফিরতে দেবে বলে মনে হয় না। আওয়ামী লীগ যখনই ফেরার চেষ্টা করবে তখনই জুলাই আবার নেমে আসবে, এবং আওয়ামী লীগ যে ফিরতে পারবে না তার অন্যতম একটা এক্সাম্পল হচ্ছে আপনার সম্প্রতি সময় আওয়ামী লীগের ফেরার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া আওয়ামী লীগ প্রাথমিক যে দাপটা শুরু করেছিল সেখানে জাতিসংঘকে তার একটা চিঠি দিয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে, যে জাতিসংঘ যে 1400 যে হত্যাকাণ্ডের কথা বলেছে সেই তথ্যটি ছিল মিথ্যা, বিভ্রান্তিকর এবং এগুলো উদ্দেশ্যপ্রণীত। এই রিপোর্টটির জন্য জাতিসংঘ প্রত্যাহার করে। জাতিসংঘ কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে তাদের রিপোর্ট সত্য এবং বস্তুনিষ্ঠ ছিল, সুতরাং এই তদন্ত প্রতিবেদনকে প্রত্যাখ্যান করার কোনো সুযোগ, অর্থাৎ আওয়ামী লীগ যে ফেরার জন্য যে প্রাথমিক যে স্টেপটা নিয়েছিল সেখানে কিন্তু তারা পরাজিত হয়েছে। ফলে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা ওই অর্থে নাই। তবে আপনি একটা জিনিস প্রশ্ন করতে পারেন বা অনেকে এটা ভাবতে পারে যে
সম্প্রতি সময় আমরা দেখেছি আওয়ামী লীগের নানান জায়গায় জটিকা মিছিল করছে। একটা জিনিস মনে রাখবেন, জটিকা মিছিল দিয়ে আসলে রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা খুব একটা নাই। যদি আমরা একটু পিছনের দিকে যাই, আওয়ামী লীগের সময় দেখবেন জামাত শিবির কিন্তু 2013 সাল 14 সালে কিন্তু দেখবেন অনেক জটিকা মিছিল করছে, কিন্তু জামাতকে তখন কি ফিরতে পেরেছে? পারে না। সুতরাং আওয়ামী লীগে এখন জটিকা মিছিল করলে যে ফিরতে পারবে বিষয়টি এরকম না। তবে এই জটিকা মিছিল করার পিছনে বা করতে পারার পিছনে আমি 2-3টা কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি। সেটা আমার কাছে মনে হয় যে সামনে যদি একটা স্থানীয় সরকার নির্বাচন রয়েছে, ফলে জামাতের যারা প্রার্থী হবে বা বিএনপির যারা প্রার্থী হবে তারা যেন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভোট ব্যাংকটাকে নিজেদের বাক্সে নিতে পারে, সেজন্য তারা লোকাল পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা ফ্লোর দিচ্ছে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু দীর্ঘদিন ক্ষমতা ছিল, প্রশাসনে আওয়ামী লীগের অনেক লোক আছে বা তখনও ছিল, এখনও আছে, বলে প্রশাসনের সাথে আওয়ামী লীগ নেগোসিয়েশন করে বিভিন্ন জায়গায় টুকটাক মানে জটিকা মিছিল করছে। এই বিষয়গুলো, এইসব জটিকা মিছিল কিংবা বিএনপি জামাতের সাথে নেগোসিয়েশন করে এই জটিকা মিছিল করে আওয়ামী লীগ যে খুব বেশি সুবিধা করতে পারবে বলে আমার মনে হয় না। কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের যে ঘৃণা এবং আওয়ামী লীগ যে অপরাধ করছে জুলাই গণঅভ্যুত্থানে, সেগুলোর বিচার না হওয়ার আগে আসলে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা আমি দেখছি না। আপনার মতে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ ক্রমান্বয়ে তাদের দলীয় যেই শক্তি সেটা থেকে ফিরে বা সেটা থেকে দূরে সরে গিয়ে তারা আমলা নির্ভর হয়ে গিয়েছিল। তো এরপর আমরা অন্তর্বর্তীকালীন সরকার দেখলাম, ওই সময় আওয়ামী লীগের আমলাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। বর্তমানে বিএনপি সরকার রয়েছে, বেশি সময় না হলেও 3 মাস অতিক্রম করেছে। তো বর্তমানে আসলে কি বর্তমান সরকারও কি আমলাতন্ত্রের মধ্যেই ঢুকে পড়েছে, নাকি তারা তাদের যে রাজনৈতিক ম্যানিফেস্টো ছিল, এজেন্ডা ছিল, সেই হিসাবেই সরকার পরিচালনা করতে পারছে? দেখেন, যেহেতু বিএনপি ক্ষমতায় আসছে কেবল 3 মাস, অল্প কিছু বেশি দিন হয়েছে, তো এখনই ওই মন্তব্য পুরোপুরি করা যাবে না। তবে বাংলাদেশের যে আপনি রাজনৈতিক যে সিস্টেম বা বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার যে সিস্টেম যদি আপনি দেখেন, এটা একটা আমলাতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে, ফলে যে দলই ক্ষমতায় যাক রাষ্ট্র চালাতে গেলে আমলাতন্ত্রের ভিতরে ঢুকতেই। তবে এর ফলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে দেখবেন রাষ্ট্রের আসলে মানে অনেক ক্ষেত্রে এটা একটা এক ধরনের মানে সমস্যা বা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমাদের দেশে একটা চরিত্র হচ্ছে যে রাজনীতিবিদদের বিচার হয়, রাজনীতিবিদরা অপরাধ হিসেবে প্রমাণিত হয় বা রাজনীতিবিদরা অপরাধ করার শাস্তি পায়। যেমন ধরেন এখন যারা ক্ষমতায় আছে তারা জনগণের পক্ষে কাজ না করলে, তারা কিন্তু বা অন্যায় অনিয়ম বা দুর্নীতি করলে তারা নেক্সটে জনগণ তাদেরকে ভোট দেবে না, এরকম হয়। কিন্তু আমলা যারা রয়েছে তারা সব সরকারের সময় পাওয়ারফুল। আপনি দেখবেন যারা আওয়ামী লীগের সময় যারা আমলাতন্ত্রের মধ্যে গুরুত্বপূর্ণ পদে ছিল, তারা অন্তর্বর্তীকালীন সরকারেও ছিল, আবার তাদের মধ্যে অনেকে এখনও রয়েছে। অর্থাৎ আমলাদের যে একটা পাওয়ার এবং তাদের যে অভ্যন্তরীণ যে সিন্ডিকেট, এটা অনেক বেশি শক্তিশালী এবং তারা রাষ্ট্রযন্ত্রকে পুরোটা নিজেদের মতো করে কন্ট্রোল করে। ইভেন তারা অনেক সময় রাজনীতিকে তাদের নিজেদের মতো করে কন্ট্রোল করে। এটা রাষ্ট্রের জন্য অনেকটা মানে ঝুঁকিপূর্ণ। এই ক্ষেত্রে আমাদের এই সরকারের কাছে পরামর্শ থাকবে এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবে তাদের মধ্যে পরামর্শ থাকবে, রাষ্ট্র ব্যবস্থা যেন রাজনীতিবিদদের নিয়ন্ত্রণে থাকে। তাহলে কি রাজনীতিবিদদের কাছে, জনগণের কাছে জবাবদিহিতার একটা জায়গা থাকে, কিন্তু আমলাদের কিন্তু জবাবদিহিতার কোনো জায়গা নাই। আমলারা একজন অপরাধ করলে তাকে সর্বোচ্চ বদলি করে, ট্রান্সফার করে, তার কিন্তু অপরাধ শাস্তি। কিন্তু রাজনীতিবিদরা অপরাধ করলে তাকে জনগণ তাকে প্রত্যাখ্যান করে, তার ক্ষমতা চলে যায়, তাদের পথ চলে যায়। কিন্তু আমলাদের কিন্তু ওই অর্থে খুব একটা বিচার হয় না। ফলে আমলাতন্ত্রের যে বেড়াজাল, এটা থেকে বাংলাদেশকে টুডের টুমুর বেরোতে হবে। তাহলে রাষ্ট্রের যে স্বাভাবিক যে গণতান্ত্রিক রাষ্ট্রের যে মানে স্বাভাবিক যে চলা, সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হবে। অন্তর্বর্তীকালীন সরকার যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছিল, সেটি পরবর্তীতে আমরা দেখলাম যে বিএনপি সরকার আইনগত যে ভিত্তি দেওয়ার সেটি তারা দিয়েছে। অর্থাৎ বর্তমানে একেবারে আইনগতভাবেই, অধ্যাদেশের পর সরকারি যে আইন রয়েছে, আইনগতভাবেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন উপদেষ্টা, তিনি বলেছে আওয়ামী লীগের কেউ যদি ব্যক্তিগতভাবে স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। তো এই বিষয়টির ক্ষেত্রে আওয়ামী লীগের সক্রিয় হওয়া কোনো কিছু দেখছেন কিনা? আমরা সম্প্রতি দেখেছি যে প্রধানমন্ত্রী যিনি তথ্য বিষয়ক উপদেষ্টাকে বক্তব্য দিয়েছেন যে আওয়ামী লীগের যারা নেতা আছে তারা দলীয় পরিচয় ছাড়া ব্যক্তিগত পরিচয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। আমি এই বিষয়টি আগেও নিন্দা জানিয়েছি, এখন নিন্দা জানাই, এবং আমি মনে করি যে এটা আওয়ামী লীগকে এক ধরনের মানে কাজ করার জন্য সুযোগ করে দেওয়ার মতো একটা বক্তব্য। আমি আশা করি যে তার এই বক্তব্য অবশ্যই তিনি প্রত্যাহার করবেন, কারণ আওয়ামী লীগের যারা রয়েছে, আওয়ামী লীগ যারা করেছে তাদের অনেকেই না, তাদের ম্যাক্সিমাম লোকই কোনো না কোনোভাবে জনগণকে বিভিন্ন সময় হামলা মামলা নির্যাতন করেছে এবং জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীর নামে মামলা রয়েছে স্থানীয় পর্যায়ে। ফলে তাদের বিচারের আগে, বিচার হওয়ার পরে যারা নিরপরাধ অবশ্যই তাদেরকে আমরা রাজনীতিতে ওয়েলকাম জানাবো, কিন্তু বিচার না হওয়ার আগে আওয়ামী লীগের আসলে রাজনীতিতে যদি অংশগ্রহণ করতে চায় বা স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ করতে চায়, সেটা এই দেশের জনগণও মেনে নেবে না এবং আমরাও মেনে নিব না। আরেকটা বিষয় ধরেন, যেহেতু আওয়ামী লীগ
লোকাল পর্যায়ে তাদের নেতাকর্মীরা রয়েছে, ফলে তাদেরকে যদি অন্য কেউ পুনর্বাসনও করতে চায় সেই জিনিসটা কিন্তু এদেশের সাধারণ মানুষ প্রতিবাদ করবে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে তার যে বক্তব্য, এই বক্তব্য আওয়ামী লীগকে মানে এক ধরনের প্রাণ ফিরে দেওয়ার মতো। কিন্তু আমরা আশা করবো এই সরকার তাদের এই বক্তব্য থেকে সরে এসে এবং যারা অপরাধী আওয়ামী লীগের তাদের বিষয়ে যেন সরকার সতর্ক থাকে এবং তাদের বিষয়ে যেন সরকার আইনগতভাবে ব্যবস্থা নেয়। ধন্যবাদ আবু হানিফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আমরা আবার আলাপ আলোচনা করব রাজনৈতিক বিষয় নিয়ে। আপনাকে ধন্যবাদ, এনপিবিকেও ধন্যবাদ। দর্শক, এই ছিল এনপিবি পডকাস্টের আজকের আয়োজনে। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং এনপিবি নিউজের সঙ্গেই থাকুন।